সুকুমার রায়ের লেখা সেই মুখে মারি আর ঠুকে মারি পালোয়ানের গল্পটা মনে আছে? ঢাক ঢোল পিটিয়ে এত কেন্দ্রীয় বাহিনী, এত কড়া বার্তা, এত বিধিনিষেধের পরেও ভোটের ৩৬ ঘন্টা আগে যেভাবে দিকে দিকে হিংসার বারবারন্ত দেখা যাচ্ছে, তাতে নির্বাচন কমিশনের সঙ্গে একমাত্রই বাকসর্বস্ব মুখে মারি পালোয়ানের তুলনা করা যায়। সেই নিয়েই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন। কোথাও বিজেপির ওপর হামলায় অভিযুক্ত তৃণমূল, কোথাও পুলিশের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রথম দফায় ভোটের দুদিন আগে ফিরল ভোট হিংসার সেই চেনা ছবিটা। নির্বাচন কমিশন কি যতটা গর্জালো ততটা বর্ষালো না? দ্বিতীয় প্রশ্ন। দাঁতনে বিজেপির প্রচারে হামলা, আহত প্রার্থী, বাইকে আগুন, ভাঙচুর গাড়িতেও। জীবনতলায় হামলা আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে। দুটো ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। কিসের আশঙ্কায় শাসকের এই মারমুখী চেহারা? তৃতীয় প্রশ্ন। পুলিশের মাঠ থেকে সার্ভিস রিভলভার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। আহত ওসি সহ 6 পুলিশ কর্মী। বাতিল করা হলো অশান্তিতে অভিযুক্ত বিজেপি প্রার্থী রাকেশ সিং এর মিছিলের অনুমতি। কিন্তু আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে তো এখন কমিশন। তা সত্ত্বেও কেন পুলিশের ওপর ভরসা রাখছে না বিজেপি? চতুর্থ প্রশ্ন। 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবি না, একেবারে পিস পিস করে দেব। বিরোধী ভোটারদের উদ্দেশ্যে খুল্লাম হুমকি লাভপুরের তৃণমূল নেতার। এরকমটা চলতে থাকলে সাধারণ মানুষ আদৌ ভয়মুক্ত হয়ে বুথ পর্যন্ত যেতে পারবে তো? পঞ্চম প্রশ্ন। প্রার্থী, প্রাক্তন সাংসদ, পুলিশ কর্তা থেকে ব্যবসায়ী, কোথাও ইডি, কোথাও আইটি। ভোটের মুখে তৃণমূলকে কার্যত ঘিরছে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু এতে দুর্নীতি ইস্যুতে ভোটে ধাক্কা খাবে তৃণমূলের ভাবমূর্তি, নাকি বিজেপির কাছে বুমেরাং হবে এজেন্সির সাঁড়াশি আক্রমণ? তবে শুরুতেই দেখাবো নিরাপত্তার বজ্র আঁটুনি যে আদপেই অন্তঃশ্বাস শূন্য, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দাঁতন, জীবনতলা আর ইকবালপুর। দেখুন। ভাঙচুর, আগুন, রক্তারক্তি, জখম বিজেপি প্রার্থী। প্রথম দফায় নির্বাচনের বাকি আর দুদিন। প্রচারের শেষ ল্যাপে ফিরল ভোট হিংসার চেনা ছবি। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা হলো, অভিযুক্ত তৃণমূল। তৃণমূল অতর্কিতভাবে এমন হামলা করে, সেখানে আমাদের প্রায় কয়েকশো কার্যকর্তা ভয়ঙ্করভাবে ইনজিওর, কয়েকশো মোটরসাইকেল এখানে ভেঙে ফেলে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে সেই রেসপন্স পাচ্ছি না। বিরোধী প্রার্থীকে আমি বলবো সংযত থাকুন না, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যতই নাটক করুন উনি হারবেন। নির্বাচন কমিশনের দাবি, অ্যাকশন চলছে। দাঁতনে যখন এই ছবি, তখন বীরভূমের লাভপুরে তৃণমূল নেতার হুমকির এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ভোট 50টা যদি পরে টানানাস করে দেবো, ভাইকে বলে পিস পিস করে দেবো, পিস পিস করে দেবো মেলা তালাতে। 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না। একেবারে দেখে নেবার হুমকি। প্লেট বাড়ি করে দেবো, বলে দেবো ভোটের পর যদি তোর কোনো বাপ থেকে আসবে মফি কেনাটা, প্লেট বাড়ি করে দেবো। ওই পাইপ যে প্লেট টুট আছে এইখানে অপারেশন করে বাড়ি করে দেবো। ভোট জমাটা যাবে, হিসাব থাকবে, আর সেই বাড়ি করে ধরে আনবো, মেলা তালায় বেঁধে রাখবো। বে ডালিম ছাড়া নাই। ভিডিওতে কে কোথায় কি করে রেখেছে, কি কারসাজি। এখন এআই এর যুগ। সে কোনো ব্লক নেতৃত্বও নয়, সে কোনো জেলা নেতৃত্বও নয়, সে প্রার্থীও নয়। দুর্গাপুরে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী লক্ষণ ঘোরুই। বাড়ি বাড়িতে গুন্ডা বাহিনী ধমকাচ্ছে, ঘরতে বেরোবেন না, ডেকে না হবে। তাই এসেছিলাম, সাবধান করে গেলাম। ওনারা ফর্ম ফিল আপ করছেন, অন্নপূর্ণা ভান্ডারের ইসিআই নিয়ম অনুযায়ী নিয়ম বহির্ভূত কাজ করছেন। আমরা কিছু করিনি, আমরা শুধু বলে গেছি এটা করা যাবে। ভেঙে চুরমার গাড়ির কাজ, হাত কেটে রক্তারক্তি, পুলিশের সামনেই লাঠির হাতে দাপাদাপি। প্রথম দফা ভোটের আগে মঙ্গলবার এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ 24 পরগনার জীবনতলা। আমাকে গাড়িতে মেশিন ঠেকিয়ে বলছে ছেলেখানে ঢুকবি। যদি পুলিশ না ব্যবস্থা নেয় তাহলে আমরা এই শুধু এখানে নয়, সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। রাজ্য জুড়ে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী, তারপরও একের পর এক এই ঘটনা। তাহলে কি করছে নির্বাচন কমিশন?
এবিপি আনন্দ। দেখুন, বজ্র আটনি ফসকা গেরো আর কাকে বলে? মোট 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান 2 দফায় ভোট করাতে পশ্চিমবঙ্গে এসেছে। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এমনটা ঘটেনি। কলকাতা শহরে আর জেলায় জেলায় একটার পর একটা স্কুল কলেজ এখন থেকেই কেন্দ্রীয় বাহিনীর দখলে। ছাত্রছাত্রীদের ক্লাস ইতিমধ্যেই বন্ধ, কিন্তু তাও আমরা বলেছি স্বাগত। কেন? কারণ বৃহত্তর জনস্বার্থে একটা শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গের খুব প্রয়োজন, গণতন্ত্রের স্বার্থে। কেন গোটা দেশে এখন যা একেবারে হয় না, সেই ভোট সন্ত্রাস বছরের পর বছর এই বাংলায় চলবে। দেখুন, নির্বাচন কমিশনের কড়া নির্দেশে মদের দোকানে রাশ টানা হয়েছে, মোটর বাইক চলাচলের ওপর রাশ টানা হয়েছে, কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু করেও রাজনৈতিক অশান্তিতে, রাজনৈতিক হিংসাতে রাশ টানা যাচ্ছে কই? প্রথম দফা নির্বাচনের আর 36 ঘন্টাও বাকি নেই, আর যত ভোট এগোচ্ছে এই বাংলায় যথারীতি বাড়ছে সেই রাজনৈতিক হিংসা। শাসক থেকে বিরোধী, যার যেখানে শক্তি বেশি সেখানে সেই পেশি শক্তির দাপট দেখাচ্ছে। দাঁতন বলুন, জীবনতলা বলুন, ইকবালপুর বলুন, পশ্চিমবঙ্গে ভোটের সেই কুৎসিত ছবিটারই বারবার যেন রিপিট টেলিকাস্ট হচ্ছে। এইখানে প্রশ্ন, আমাদের মহান জাতীয় নির্বাচন কমিশন কি করছে? প্রায় 100 জন পুলিশ অবজারভার, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র পিছু 1 জন করে জেনারেল অবজারভার, আর কেন্দ্রীয় বাহিনীর কথা তো আগেই বললাম, কিন্তু ফল পাওয়া যাচ্ছে কোথায়? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমন্ত, দেখুন, ইলেকশন কমিশন এসআইআর করতে ব্যর্থ হয়েছিল, সেই ব্যর্থতার ধারাবাহিকতা তারা কিন্তু বজায় রাখছে। আমরা তো ভয় পাচ্ছি যে যারা বলেছিল এই নির্বাচনের অভিমুখ পরিবর্তন করবে, একটা শান্তিপূর্ণ নির্বাচন করবে, এগুলো যদি তার নমুনা হয় তাহলে আগামী পরশুদিন যে নির্বাচন কি লেভেলে হিংসা হতে পারে সেইটা ভেবেই আমরা আতঙ্কিত। এই ইলেকশন কমিশন সর্বত্র ব্যর্থ হচ্ছে বারবার। এই কারণেই কথাটা বলছি যে দাঁতন ক্যানিংয়ের ছবি আপনি দেখাচ্ছেন আজকে, আপনি জীবনতলার ছবি দেখাচ্ছেন, আপনি রাকেশ সিংয়ের পুলিশের উপর আক্রমণ দেখাচ্ছেন, কিন্তু ধারাবাহিকভাবে যেটা আমরা 15 দিন ধরে দেখছি যে তৃণমূল কংগ্রেস শাসক দলের তরফ থেকে কোথাও বহরমপুরের ওয়ার্ড সভাপতি গিয়ে ধমকি দিয়ে বলছে যদি ভোট না দেন তাহলে কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়বে, আপনাকে দেখে নিব। জীবনতলাতে বলছে যে যদি এখানে থাকতে হয় তাহলে কিন্তু ভোটটা আমাদের দিতে হবে। আবার শাসক দলেরই এই মগরাহাট পশ্চিমে বলছে যে এখানে মানে আপনার যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতে হয় ভোট কিন্তু আমাদেরকে দিতে হবে। ফলে থ্রেটের মাধ্যমে ভোটটা করিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। যেহেতু বিজেপির সাংগঠনিক শক্তি নেই, সেটা প্রতিহত করার ক্ষমতা তাদের নেই। সুমনদা, 2-3টে বিষয় পরিষ্কার করে বলছি। আজকে লাভপুরে যখন ওই ধরনের হুমকি দেয়, এটা কি আপনি মনে করেন কেবলমাত্র ক্যামেরায় কয়টা ধরা পড়ে? 1-2টো। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে বীরভূম জেলার লাভপুর থেকে শুরু করে হাসান, সেখানে বিরোধীরা কার্যত কোনো মানে প্রচারই করতে পারছে না, কিন্তু তারপরেও বিরোধীদের তরফ থেকে কোনো অভিযোগ নেই কেন? এইটা কিন্তু বোঝাটা খুব জরুরি। বিজেপি রাজনৈতিক দল এমন একটা দল, ভীষণ স্বার্থপর দল, কর্মী মার খেলেও সেই কর্মীর মারটা তাদের চেপে যেতে হচ্ছে যাতে অন্য জায়গায় কোনো প্রভাব না পড়ে, এই বার্তাটা দেওয়ার জন্য। আপনার মনে থাকতে পারে কলকাতার কাছাকাছি একজন মার্ডার হয়ে গেছিল, সেই খবরটা ওনাদেরই মুখপাত্র একজন প্রকাশ করেছিল আপনার সংবাদ মাধ্যমে, তাকে চেপে দেওয়া হয়েছিল। ফলে বহু জায়গাতে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা মার খাওয়া সত্ত্বেও বিজেপির রাজ্য স্তরের নেতারা সেগুলো চেপে যাচ্ছেন যাতে ছড়িয়ে না পড়ে, কর্মীদের মধ্যে আতঙ্ক না হয়। আমার কর্মী মার খাবে, আমার কর্মী আহত হবে, আর আমি কলকাতায় বসে চেপে যাব, এটা কি ধরনের স্বার্থপর রাজনীতি আপনি আমায় বলুন তো। দ্বিতীয় যে মানে সরাসরি আমি বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনছি যে যেখানে জিতবে না বিজেপি ঠিক করেছে, মানে জেতার সম্ভাবনা নাই, সংখ্যালঘু মুসলিমরা আছে, সেই সমস্ত জায়গাতে কার্যত সেন্ট্রাল ফোর্সের কোনো উপস্থিতি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আমি আবারও আপনার মাধ্যমে কংগ্রেস, সিপিআইএম দল এবং আইএসএফ দল, এই 3টে দলকে সাবধান করছি যে নির্বাচনের দিন অর্থাৎ আগামী পরশুদিন বা মানে 29 তারিখ আপনারা দেখুন আপনাদের সেন্ট্রাল ফোর্স আপনাদের কনস্টিটিউয়েন্সিগুলো ঠিক মতন দেওয়া হয়েছে কিনা, ডিপ্লয় করা হয়েছে কিনা। কারণ বিজেপির বক্তব্য হচ্ছে যে সিপিআইএম যাতে একটাও না জেতে, যাতে আইএসএফ না জেতে, যদি তৃণমূল যেতুক। ফলে একটা ষড়যন্ত্রের সম্ভাবনা কিন্তু প্রবল আছে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়কে নিয়ে। আমি 3টে জায়গা থেকে আপনাকে বলি, গত 4 দিন ধরে প্রায় আপনার টেলিভিশনে প্রাণপাত করছি
যে পোস্টাল ব্যালট ঠিক মতন মানে নেওয়া হচ্ছে না, পোস্টাল ব্যালটে যে ভোটিং হচ্ছে জেলায় জেলায় রাজ্য স্তরে সর্বত্র ভোট কর্মীদের 10টার সময় বুথ খোলার কথা, 10টা তো হচ্ছেই না, 1টা-1.5টার সময় খুলছে। বহু জায়গায় লোক লাইনে দাঁড়িয়ে ধৈর্য হারিয়ে বাড়িতে চলে আসছে, অনেকের নামে পোস্টাল ব্যালট ইস্যু হচ্ছে না, পুলিশ কর্মীরা ডিউটি রয়েছেন, তারা ছুটি পাচ্ছেন না, যেন গিয়ে হোম ডিস্ট্রিক্টে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন না, বহু পুলিশ কর্মীর নামে পোস্টাল ব্যালট ইস্যু হচ্ছে না। আপনি আমায় বলুন, শুভেন্দু অধিকারী এটা নিয়ে কয়টা কথা বলেছেন? আর যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় গণেশ কুমারকে কার্যত গালাগালি পর্যায়ে নিয়ে যায় বক্তব্য রাখতে গিয়ে, তিনি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টাল ব্যালটের অব্যবস্থা 4 দিন হওয়া সত্ত্বেও কেন চুপ করে আছেন? চুপ করে আছেন একটা কারণেই, যে ভোটটা যদি স্লো হয়, রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারেননি, ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ আছে, ফলে যদি ভোট স্লো হয় তাহলে তার মানে সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেশি ভোট পড়লে সেটা প্রতিষ্ঠান বিরোধী ভোট হতে পারে, ফলে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই অব্যবস্থা দেখেও চুপ করে আছেন। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি দেখেছি যে দিনের পর দিন এসআইআর নিয়ে কথা বলতে, যথার্থই বলেছেন, অব্যবস্থা নিয়ে, ইলেকশন কমিশনের নানা বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু যেখানে ভোট লুটের প্রশ্ন আছে, যেখানে ভোটটাকে চেপে দেওয়ার প্রশ্ন আছে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো কথা বলছেন। আমি আপনাকে বলছি, এই অব্যবস্থা যদি কোনো একটা বলতে হয়, আমার ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আমি 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী আনার পরে, করদাতাদের টাকায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার পরে, গণেশ কুমার নেতৃত্বে যে ইলেকশন কমিশন, সে যদি ব্যর্থ হয় রক্তপাত আটকানোর প্রশ্নে, বা যদি ব্যর্থ হয় ফ্রি অ্যান্ড ফেয়ার মানে নির্বাচন পরিচালনার প্রশ্নে, তাহলে বলতে হবে যে একটা কলঙ্কজনক আরেকটা ইতিহাস এই ইলেকশন কমিশনের মাধ্যমে তৈরি হলো। ফলে আমি পরিষ্কার করে বলতে চাই, ইলেকশন কমিশন বহু ডাইরেক্টিভ দিচ্ছে, বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করে মিষ্টি মিষ্টি কথা বলছেন সুব্রত গুপ্ত, কিন্তু কার্যকারী হচ্ছে কিনা তা নিয়ে দেখছেন না। যেমন একটা এইমাত্র আপনি বলছিলেন মদের দোকান বন্ধ, আপনি কি খবর রেখেছেন যে মদের দোকানের পেছন দিক দিয়ে, সামনে দরজা বন্ধ আর পেছন দিক দিয়ে মদ বিক্রি হচ্ছে, গলি দিয়ে মদ বিক্রি হচ্ছে? আমি দেখেছি। ফলে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, বহু জায়গায় অর্ডার কার্যকারী হচ্ছে, কেউ অর্ডার পাস করা হচ্ছে, কিন্তু সেই অর্ডারকে কার্যকারী করার কোনো চেষ্টা নেই। অর্থাৎ নিয়মের রূপায়ণের দিকে নির্বাচন কমিশনের কোনো লক্ষ্য করছে না। আমি প্রদীপ্তকে একেবারে সরাসরি শাসক দলের প্রতিনিধি পোডিয়ামে যেতে অনুরোধ করব। দেখুন, সত্য সেলুকাস কি বিচিত্র এ রাজ্য, আর ততোধিক বিচিত্র হচ্ছে এ রাজ্যের রাজনীতিবিদরা। শাসক দল একদিকে বলবে যে নির্বাচন কমিশন কেন এত কড়াকড়ি করবে, আর কার্যক্ষেত্রে যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানে ভোটের আগে বিরোধী প্রার্থীদের ওপর হামলা হবে এইভাবে। দেখুন, আপনারা দেখেছেন ভাঙড়ে যখন আরাবুল ইসলাম দিনের পর দিন গুন্ডামি করেছে, শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছে, দিনের পর দিন এই অনুষ্ঠানে আমি তার প্রতিবাদ করেছি। কিন্তু এই 2026-এ ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী সেই আরাবুল ইসলামের ওপর হামলা কেন হবে? এই প্রশ্নও আমরা সমানভাবে তুলব। বলুন তো, দাঁতনে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার ওপর যে হামলা হলো প্রচারের সময়, মোটর বাইকে আর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, গণতন্ত্রের উৎসবের আগে এসব কাব্যি বাদ দিন, কিন্তু সভ্য সমাজে এটা চলতে পারে নাকি? আর দুটো ক্ষেত্রেই অভিযুক্ত এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেস। প্রদীপ্ত কি বলবে, শুনবো এবার। না, এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেস কিনা সেটা তোমার 6টার পর থেকে, মানে 7টার পর থেকে কিছু ভিডিও দেখছিলাম তোমার চ্যানেলেই, তাতে আমার মনে হচ্ছিল না। আমি সেটা বলছি, এই দুটো ঘটনায় এক এবং একমাত্র, অন্য কারোর দিকে অভিযোগ নেই। প্রদীপ্ত, অভিযোগ তো থাকতেই পারে, স্বাভাবিক, শাসক দলে আমরা আছি, আমাদের উপর অভিযোগটা থাকবে, আমাদের উত্তরও দিতে হবে। তুমি সুকুমার রায় দিয়ে শুরু করছিলে, আর এই এত সেনাবাহিনী, এত মানে গাড়ি ফাড়ি, বিভিন্ন যুদ্ধের সমরাস্ত্র গাড়ি দেখে আমার রাজা মনে পড়ছে। না, আমার রাজাটা ওই সত্যজিৎ রায়ের লেখা অনুপ ঘোষালের সেই বিখ্যাত গান, যেটা বলছে, ওরে বাবা চেয়ে দেখ কত সেনা চলেছে সমরে, কত সেনা কত সেনা। এইসব দেখতে দেখতে তোমার যে প্রশ্নটা মনে হচ্ছিল, ওই যে জীবনতলায় যে তৃণমূল কর্মীর এইখানে গালে মেরেছে এবং তুমি সেটা ক্যামেরায় দেখাতে পারছো না, একটা ইয়ে করে দিচ্ছ, অস্পষ্ট করে দিচ্ছ, এবং সেইটা তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা অভিযোগ করছে যে আমাদের মেরেছে, সেটা কিন্তু আরেকটা অভিযোগ উল্টো দিকের। আমি যেটা চাই দাদা, সেটা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে প্রকৃত সত্যটা সামনে আসুক, কারণ এখন সত্যটা তো বাদ দাও, দুপক্ষকে অস্ত্র সম্বরণ বোঝো তো, মহাভারতে অস্ত্র সম্বরণ করতে হবে।
এবং দ্বিতীয় যে যা কথাটা দাদা, অস্ত্র না, পশ্চিমবঙ্গে আমি তো আছে বললাম, সেটা হলে তুমি শুধু বলছিলে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, আমি সেখানে পাল্টাটা দেওয়ার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ কিনা এবং সেটা কতটা সত্য। এবার তুমি যখন কমিশন বলছে পিসফুল ভোটের কথা, তোমার দলের নেতা এক্ষুনি দেখাবো সে বলছে পিস করে কথার কথা, তো এই পিস হলে আর ওই পিস হবে না। অভিজিৎ বাবুর বক্তব্য তুমি দেখিয়েছো, আমি এখানে দাবি করছি ইলেকশন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নিক, সেই দমটা আমার আছে, কিন্তু আমি একই সঙ্গে ওই পিস করার মধ্যে দুটো পিসের কথা বলবো। একটা পিস দেবদাস মণ্ডল, একটা পিস স্বপন মজুমদার। দেবদাস মণ্ডল হাবড়ায় যে বক্তব্য রেখেছে গত 3 দিন আগে, কেউ ভিডিও দেখে নিক, আর স্বপন মজুমদার কয়েক সপ্তাহ আগে ওই ধর থেকে মাথা আলাদা, এই মাথা থেকে দেহ আলাদা করে দেবে, মাত্র 2 পিসের কথা বলেছেন উনি। পিস করে বলেছেন ক্যান্ডিডেট নয়, জেলা নেতা কেউ নয়, তার যা যথাবিহিত শাস্তি হোক। পিসের প্রতিযোগিতা হচ্ছে কিনা সেটা ভাবছি, কিন্তু আমরা যেটা বলছি যে শাস্তি নেই, ওই পিসটা এলো না। শেষ করি একটু, মানে এবং আমাদের জানি না বিজেপি বলবে কিনা যে স্বপন মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা হোক, যে ওই বক্তব্য রাখার জন্য যদি দম থাকে বলে দিক ইলেকশন কমিশন স্বপন মজুমদারের ওই বক্তব্যের জন্য বিরোধী বক্তব্য রাখুক। এখন জীবনতলায় কর্মীর সঙ্গে সঙ্গে রাকেশ যে বাইক ভাঙার ঘটনা দেখছিলাম, সেখানে তো দেখলাম যে পুরো যারা ভিডিওটা ভালো করে দেখেছে, বিজেপির কর্মীরা যে লাঠি তুলে নিল, যে ভদ্র মহিলা এবং যে ভদ্রলোক, তারাই পরবর্তীকালের যে মানে ওই কাট্টুতে দেখলাম তারাই বাইকগুলো ভাঙছে। শুধুমাত্র দোষ কি, ওই আমরা জয় বাংলা বলেছিলাম, মানে জয় বাংলা বলাতে তো দেখলাম আমাদের বিরোধী দলনেতা সে তো মোটামুটি মাইক্রোফোন নিয়ে প্রায় তেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এবং তার যে ভাষা, সেই ভাষা প্রয়োগ, সেটা নিয়ে কিন্তু ইলেকশন কমিশন কোনো আজ অব্দি কিছু করতে পারলো না। দেখুন আমাদের এক নেতাকে প্রদীপ্ত, তার সঙ্গে এটা বলবে না যে ছবিটা তুমি চমৎকার তুলে ধরলে, রাকেশ সিং এর ছবি, সেখানে 2টো এফআইআর রয়েছে প্রার্থীর বিরুদ্ধে, সেটাও ইসি করেছে। জাস্ট সেটাই বলতে চাইছিলাম যে সেই ক্ষেত্রেই 2টো ঘটনা তোমাকে, তুমি একটা ঘটনা উল্লেখ করলে, তার সঙ্গে সঙ্গে ওই বিধাননগরের যে ভদ্রলোককে গ্রেফতার করেছে, বোধহয় আগামী কাল অবধি বা পরশু অবধি তার জেল হেফাজত আছে, যে তৃণমূলের ভোট কর্মী বা কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরকে যাকে গ্রেফতার করেছে বা কিছু এরকম একটা ঘটনা, তো তাকে যদি করতে পারে তাহলে এই এদের বিরুদ্ধে এফআইআরটা কেন হবে না? আমি বলছি গ্রেফতার পরে থাক, এফআইআরটা কেন হবে না? তার মানে কি সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি যে জায়গায় পরিষ্কার ইলেকশন কমিশনের যে প্রশ্নগুলো স্যার এতক্ষণ তুললেন, সেটাই একটা জায়গায় এমন ভাবে হচ্ছে যে দেখানো হচ্ছে যে কত অশান্তি তৃণমূল করছে, একটা অপটিক্স তৈরি করে দাও। আর একটা জায়গায় ইলেকশন কমিশন যখন যেই যে জায়গায় বিজেপির যে নেতা কর্মীরা যে সমস্ত অন্যায় কথা বলছেন, তার বিরুদ্ধে ন্যূনতম স্টেপ, একটা ঘটনা দেখো যে ন্যূনতম যে 3টের কথা তোমাকে বললাম, স্বপন মজুমদার, দেবদাস মণ্ডল, শুভেন্দু অধিকারী, লাল চুল কানে দুল, এটা শুভেন্দুদার কথা, দেবদাস মণ্ডল, লাল চুল কানে দুল, কোনো কিছু হবে না লাল চুল কানে দুলের ক্ষেত্রে। তাহলে আমার বক্তব্য যেটা তুমি শেষ করতে বলবে সেটা হচ্ছে যে কংগ্রেস ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বোম ব্লাস্ট হয়ে গেল, কোনো খবর মানে আলোচনায় আসবে না, কারণ কংগ্রেস তো ছোট দল, কিছু করার নেই। ফলে কংগ্রেস কর্মীর ফারাক্কায় বাড়িতে যদি কোনো বোম ব্লাস্ট হয় গতকাল, সেটা পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেটা আলোচনা হবে না। আমি বলছি যে প্ল্যাটুন আসুক, ব্যাটালিয়ন কেন, প্ল্যাটুন আসুক, এবং ওই ঘাতক প্ল্যাটুন আসুক, কিন্তু তৃণমূল পরিষ্কার যে বার্তা দেয়, শান্তির কথা বলবে, 2 উপযুক্ত ব্যবস্থার কথা বলবে, এবং 3 যে ব্যবস্থা তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, ঠিক সেরকম ভাবে বিজেপির যে নেতা সেই একই দোষে দোষী হবে, তাদের বিরুদ্ধে সমান ব্যবস্থা নেওয়ার অনুমতি। শেষ করব, শুরু করেছিলাম ওই ওরে দেখ কত চেয়ে দেখ কত সেনা আসছে, ওইটা তো দেখো চেয়ে কত চেয়ে না চলেছে সমরে, আমি ওইটা আমার মতন করে বললাম, কিন্তু আমার মতন করে আরেকটা কথা আমার মতো করে নিয়ে নিও না, খুব দুঃখ পাবে সত্যি এই ভক্তরা। ইয়ে নেই, ওই কি বলে আমাদের সব বিভিন্ন থাকে না, আমি বলছি দড়ি ধরে মারোটান রাজা হবে খান, সেটাও কিন্তু হবে। রাজা যতই তার প্রতিষ্ঠান ব্যবহার করুন না কেন, ইলেকশন কমিশন, এনআইএ, ইডি, সিবিআই, রাজা যত তার কিছু ব্যবহার করুক, ও দিদি ও দিদিটা নতুন হয়েছে, দিদি সমাজলো, এই যে নতুন টার্নওভার, এই টার্নওভারে অমিত শাহ যতই ভয় দেখানোর চেষ্টা করুক আর যতই অপমান করার চেষ্টা করুক, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান। শেষ কথা জনগণ বলবে তৃণমূল 230। আমি বলছি যে ওর স্মৃতির কোনো দোষ নেই, কারণ ইলেকশন তো অনেক কিছু স্টোর হচ্ছে, ও দিদিটা মনে আছে কিন্তু মোটা ভাইটা মনে নেই। আচ্ছা সে যাই হোক, কিন্তু ও খুব ইন্টারেস্টিং, ওর লাল চুল আর কানে দুলের কথা বললো। আমার ভয় লাগছিল যে 1.5 দিন পর আবার শাসক দলের যারা লাল চুল আর কানে দুল আছে তাদের ঠিক মতো বুথের সামনে দেখা যাবে
যাবে তো? আবার প্রদীপ্তর কথা শুনে তারা অভিমানে বাড়িতে বসে যাবে না তো? তবে যদি বসে যায় সেটা গণতন্ত্রের একটা বিরাট জয়। কিন্তু এইটুকু বলছি বলে ভাববেন না যে ও যে ঘটনাটার কথা বলল ইকবালপুরে, তাতে কোনোভাবে এ রাজ্যের বিরোধী দলকেও ক্লিন চিট দেয়া যায়। তার কারণ যে ঘটনা ঘটেছে, যে ছবিগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে, আমি বলছি ভয়াবহ। আমি শুরুটা করলাম না, যার যেখানে শক্তি আছে তারা সেই শক্তি দিয়ে পেশি প্রদর্শন করছে, কার্যত পেশি শক্তির লড়াই হচ্ছে। আমি আবার বলছি, ভোটের 1.5 দিন আগে এই পেশি শক্তির লড়াই অত্যন্ত অশুভ। তার কারণ এ দল বলবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, আর ও দল বলবে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। মধ্যিখান থেকে একজন শান্তিপূর্ণ পশ্চিমবাংলার ভোটার, সে যেন ভোট কেন্দ্রে বুথে গিয়ে নিজের ভোটটা অক্ষত শরীরে নিজে দিতে পারেন। এইটা বলতে হচ্ছে, এটাই গণতন্ত্রের লজ্জা। আমার পরের প্রতিবেদন ইকবালপুরের ঘটনা নিয়ে, তারপর অবধারিতভাবে সায়ন্তনের কাছে আসবো। দেখুন, 48 ঘন্টার পর প্রথম দফার ভোট শান্তিতে করাতে রাজ্যে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেট প্রুফ গাড়ি, তারই মধ্যে অশান্তি, ঝরছে রক্ত, ভাঙা হচ্ছে গাড়ি। দক্ষিণ 24 পরগনা থেকে পশ্চিম বর্ধমান কিংবা পশ্চিম মেদিনীপুর থেকে উঠে আসছে এই ছবি। কিন্তু কি করছে কেন্দ্রীয় বাহিনী, কি করছে নির্বাচন কমিশন, কি করছে পুলিশ? নানা জেলায় যখন এই প্রশ্ন, তখন উত্তপ্ত কলকাতাও। ইকবালপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পুলিশ পেটানোর অভিযোগে দায়ের হলো এফআইআর। সোমবার রাতে বিজেপির প্রচার ঘিরে এমনই রণক্ষেত্র পরিস্থিতির সাক্ষী থাকলো কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইকবালপুর এলাকা। ছমাস পর জেল থেকে জামিনে বেরিয়ে এই বন্দর কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন রাকেশ সিং। ইকবালপুরে খণ্ডযুদ্ধের ঘটনায় সেই বিজেপি প্রার্থী রাকেশ সিং এর বিরুদ্ধে জোড়া এফআইআর করেছে পুলিশ, যারা এখন নির্বাচন কমিশনের অধীনস্থ। সোমবার রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় ইকবালপুর। পুলিশকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় বিজেপি প্রার্থী রাকেশ সিংকে। পুলিশ সূত্রে খবর, ইকবালপুরে অশান্তির ঘটনায় 3টি এফআইআর হয়েছে। 2টিতে নাম রয়েছে বিজেপি প্রার্থী রাকেশ সিং এর। রাকেশ সিং ও তার দলবলের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা, পুলিশ কর্মীকে মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। উনি বলছেন এবার রাস্তা থেকে উঠে যান। আমি বললাম আগে আপনি টিএমসি গুলোকে আপনি সাইড করে দিন, আমি চলে যাব। উনি ওদেরকে পাশে রেখে ওদেরকে দেখিয়ে আমাদেরকে লাঠি ডান্ডা আর অসভ্যতা আর টিএমসি কাজ উনি করেছেন। নেতাকে খুশি করতে জন্য করছেন, তো আপনি তো কোনো একটা প্রমাণ হবে তো। যখন ওনার বডি ক্যামের হাত লাগাবো তো রাকেশ সিং তো হাত লাগবে, বা কোনো কর্মী যদি হাত লাগায় তো ওনার তো বডিতে হাত লাগবে। এই সব মামলা করে করে উনি যে ভেবেছিলেন কালকে অ্যারেস্ট করে নেব আর ক্লিন সুইপ ববি হাকিমকে গিফট দিয়ে দিব, উনি পারবেন না। পুলিশের শতপ্রণোদিত মামলায় অভিযোগ করা হয়েছে রাকেশ সিং এর উস্কানিত ও নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়। ডিসি পোর্টকে নিগ্রহ, তার হেলমেট ছিনিয়ে নেওয়া, মারধর এবং ইকবালপুর থানায় ওসিকেও মারধরের অভিযোগ আনা হয়েছে। ডিসি পোর্ট দায়, হীরা তাকে হেরে যাবে, সেই জন্য এসব একদম নোটেড ক্রিমিনাল তারা তাণ্ডব করবে, তারা বিজেপির প্রার্থী হবে, এই কালচার আগে বাংলায় ছিল না। ইকবালপুরে অশান্তির ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন 5 জন বিজেপি কর্মী ও 4 জন তৃণমূল কর্মী। ইকবালপুর থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ অফিসার ও কর্মী আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার আক্রান্ত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে অবধি বিজেপি বলতো পুলিশ পক্ষপাত দুষ্ট, এ রাজ্যের পুলিশ দলদাস, দিদির পুলিশ। কিন্তু নির্বাচন কমিশন তো এখন গোটা বাহিনীর, মানে একেবারে মুড়ো থেকে লেজা অবধি খোল নলচে পাল্টে দিয়েছে। এখন সেই পুলিশের ওপর যদি বিজেপির প্রার্থী হামলা চালায়, তাহলে তো বিজেপির প্রার্থীর বিরুদ্ধে বিজেপিরই ব্যবস্থা নেওয়া উচিত। বন্দর এলাকার বিজেপি প্রার্থী রাকেশ সিং, সেই রাকেশ সিংয়ের নেতৃত্বে এবং উস্কানিতে পুলিশের ওপর হামলার অভিযোগ। ক্যামেরায় দেখা যাচ্ছে ইকবালপুর থানার ওসিকে রাকেশ সিং হুমকি দিচ্ছে। সেখানেই ডিসি পোর্টের ওপর হামলা হলো, 6 জন পুলিশকর্মী আহত হলেন, ওসি হাসপাতালে। পরের বক্তা সায়ন্তন বসুর কাছে একটাই প্রশ্ন থাকবে যে ক্ষমতা এলে সুশাসন আনার স্লোগান দিয়ে এই হচ্ছে সেই সুশাসনের ট্রেলার। এই আইন হাতে তুলে নেওয়াকে আর গুন্ডামিকে আপনারা সমর্থন করছেন নাকি? ভারতীয় জনতা পার্টি আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করে না।
কিন্তু কোনো অর্ধসত্য পুরো সত্য হতে পারে না। গতকাল যে দুর্ভাগ্যজনক ঘটনা ইকবালপুরে ঘটেছে তার জন্য ডিসি পোর্ট দায়ী, এটা আমরা মনে করি। আপনারা দেখাচ্ছেন যে একটা সংঘর্ষ হচ্ছে, কিন্তু কেন সংঘর্ষটা হলো? সংঘর্ষটা হলো দুটো কারণে। ওখানে বিজেপির একটা মিছিল ছিল, তাতে আমাদের ওখানকার প্রার্থী ছিলেন বেশ, এবং সেই মিছিলের পারমিশন ছিল। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তৃণমূলের একটা জমায়েত তৈরি হয়, যার কোনো পারমিশন ছিল না, রাস্তার উপরে জমায়েত, পার্টি অফিসের মধ্যে নয়। সেই জমায়েত থেকে বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান এবং কটূক্তি করা হয়, তার একটা রিয়াকশন তৈরি হয়। এবং দুর্ভাগ্যজনকভাবে ডিসি পোর্ট সে এসে যখন তাকে বলা হলো যে আপনি তৃণমূলের জমায়েতটা সরিয়ে দিন, তারপরে বিজেপির মিছিল যাবে, ডিসি পোর্ট বললেন যে না, তৃণমূলের মিছিল সরানো যাবে না, তৃণমূলের জমায়েত সরানো যাবে না। বরঞ্চ আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, ওখানে যিনি প্রার্থী তার মেয়ে, তাকে পর্যন্ত পুলিশ মারধর করে। তারপরে বিজেপির কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একটা রিয়াকশন তৈরি হয়, যে রিয়াকশনটা কল আউট হচ্ছে পুলিশ পেটানো, ডিসির গাড়ি ভাঙা এবং কিন্তু ডিসি পোর্টকে এটা বোঝা উচিত ছিল কেন ওই জমায়েতটা হবে। এবং আমি এই যে নির্বাচন কমিশনে আপনি বললেন, আমি তো বলছি ধোয়া তুলসী পাতা নির্বাচন কমিশন নয়, এখনো কেন ডিসি পোর্ট তার সব পদে বহাল রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সপদে বহাল শুধু নয়, এখনো কোনো অ্যাকশন কমিশন খতিয়ে দেখে কোনো অ্যাকশন ডিসি পোর্টের বিরুদ্ধে নেওয়া উচিত। আপনি মানবেন যে এর আগে যত বহু অভিযোগ আপনারা করেছেন, 12 ঘন্টা কেন 6 ঘন্টার মধ্যেও অ্যাকশন হয়েছে, তার মানে আমি ধরে নেব যে কমিশন কিছু খুঁজে পায়নি তার বিরুদ্ধে। ডিসি পোর্ট কেন ওখানে তৃণমূলের জমায়েতটাকে অ্যালাউ করলো, এর জবাব ডিসি পোর্টকে দিতে হবে। তিনি নির্বাচন কমিশনের অধীনে থাকুন, তিনি অন্য কারোর অধীনে থাকুন, কিন্তু এই জবাবটা, এটা হচ্ছে প্রধান সমস্যা। ওখানে জমায়েত না হলে কোনো সংঘাত কিছু হতো না। দ্বিতীয় যে কথা এখানে আপনারা বলছেন যে ডালিম শেখ, কিন্তু মহানুভব, ডালিম শেখকে নিয়ে এর আগেও অনেক কাহিনী তৈরি হয়েছে। ডালিম শেখ, শাহজাহান, জাহাঙ্গীর, এরা হচ্ছেন তৃণমূলের আমলে মহাপুরুষ। যেমন আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দের কথা বলি, তেমন তৃণমূল কংগ্রেস ডালিম শেখ, শাহজাহান, আওরঙ্গজেব, এরকম যত রকমের নাম আছে এলাকায় এলাকায়। এতদিন আরাবুল ছিলেন ওদের মহাপুরুষ, এখন অন্য কোথাও জয়েন করেছেন। তার জন্য বীরভূমেরই ডালিম শেখ, বীরভূমেরই আর এক মহাপুরুষ আছেন অনুব্রত মণ্ডল। তাই এই মহাপুরুষদের বক্তব্যের মাধ্যমেই তৃণমূল অনেক মহাপুরুষকে 21-এর আগে আপনারা গলায় মালা পরিয়ে নিয়েও ছিলেন দলে। না, ডালিম শেখের মতো আপনি যে কেন্দ্রে ছিল সেই কেন্দ্রে এটা উদাহরণ দেবো নাকি? ডালিম শেখের মতো ব্যক্তিকে আমরা নিতে চাই না, আমরা নেব না। একটা দুটো কিরকম এসে গেছে আমাদের দলে স্রোতের মধ্যে, তারা আবার চলেও গেছে, আমার কেন্দ্রের কথা যার কথা বলছেন সে বিদায়ও নিয়েছে। তাই এরকম কিছু এসছে, কিছু স্রোতের যখন ফুরিয়ে গেছে চলে গেছে। কিন্তু সমস্যাটা কথা, যে ভাষা নিয়ে কথা হলো না, একটু আগে তৃণমূলের প্রতিনিধি বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর যে অসাধারণ ভাষা, যে ভাষা পেলে জীবনানন্দ দাস হয়তো স্বর্গ থেকে নেমে আসবেন, নতুন করে আবার কবিতা তৈরি করবেন। সেই মুখ্যমন্ত্রীর ভাষাগুলো আমি এবিপি আনন্দকে বলবো একবার চালান, তাহলে বুঝতে পারবেন ওনার বক্তব্যের জন্য আর ওনার ভাইপোর বক্তব্যের জন্য এই অশান্তি তৈরি হচ্ছে। ভাইপো বলছেন 4 তারিখ ডিজে বাজাবো রবীন্দ্রসঙ্গীতের সাথে। এটা কোন দায়িত্বপূর্ণ বক্তব্য? আপনারা যখন বলেন যে বদলও হবে, বদলাও হবে, সেটা খুব দায়িত্বপূর্ণ বক্তব্য। দেখুন, যারা ক্ষমতায় থাকবেন তারা নমনীয় হবেন। আর বিজেপির কর্মীরা কত সহ্য করবেন? আমার রাজ্য সভাপতি তো বলেছেন আমরা গ্রিন করিডোর দিয়ে ভাইপোকে 4 তারিখ প্লেনে করে বাইরে পাঠিয়ে দেবো, ওনার চিন্তার কোনো কারণ নেই, একথাও তো বলেছেন। তার জন্য যারা বলছেন ডিজে হবে, রবীন্দ্রসঙ্গীত জিজ্ঞেস করছে বাইরে মানে কোথায়? বাইরে মানে পশ্চিমবঙ্গের বাইরে, যাতে ওনার নিরাপত্তার কোনো অসুবিধা না হয়। অন্য কোথাও বাইরের কথা বলা হচ্ছে না, কারণ 4 তারিখ বিজেপি সরকার হলে আমরা ডিজে বাজাই আর রবীন্দ্রসঙ্গীত বাজাই। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আর ভাইপোর যাতে কোনো নিরাপত্তার অসুবিধা না হয়, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী যাতে সুরক্ষিত থাকে, তার দায়িত্ব সেদিনের রুলিং পার্টি বিজেপি কর্মীরা নেবেন। আমি শুধু ভাবছি যে দুজনেই, শুধু ওনাদের দুজন না, দুদলই যা বলছে, ভোট পরবর্তী হিংসা কার্যত অনিবার্য এই রাজ্যে। দাদা, আমার শুধু মনে পড়ছিল রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের কথা সায়ন্তনদা যখন বলছে, তখন সুভাষচন্দ্র দূর থেকে বলছেন হয়তো তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর বিবেকানন্দ বলছে বাবা তোমরা স্বাধীনতা দেবে কি দেবে না, আমায় মুক্তি দাও বাবা, অন্তত আমি ওই বামপন্থী হতে চাই না। বলে এই যে বিজেপির মুখে এই জাতীয় যখন কথা শুনি না, যে শান্তি, বিজেপির মুখে যখন শুনি যে আমরা মানে একটা পরিবর্তন আনবো, যেখানে ডিজে বাজাবো কি গ্রিন করিডর করব, তখন রাকেশ সিং এর মুখটা বারংবার মনে আসে।
যখন রাকেশ সিং এর মুখ মনে আসে তখন মনে হয় যে এরা কোন ধরনের রাজনীতির কথা বলছে। 6 মাস জেল থেকে বেরোলো, আর তার 6 মাস না 6 দিন আগেও বেরোলো বোধহয়, তারপরে প্রার্থী। আর এরা কি বলছে যে আমরা কিন্তু এখানে ক্ষমতায় এসে পরের দিন থেকে সবাইকে ঢুকিয়ে দেবো, আর তোমরা কিন্তু এক্ষুনি ভাই এসো আত্মসমর্পণ করে দাও। এই আত্মসমর্পণ কাদের কথা বলছে? একজন বীরভূমের নেতা, সে 2 বছর না 2.5 বছর গরু চুরির জন্য জেলে ছিল, সে এসে এখন স্বমহিমায় ফিরে এসছে। একজন চাল চুরি করতে গিয়ে 2.5 বছর জেল খাটলো, সে স্বমহিমায় শুরু হয়, সে অত বড় নেতা। রাকেশ সিং এর কোথায় শাস্তি হয়েছে? রাকেশ সিং এর কোথায় শাস্তি হয়েছে? রাকেশ সিং এর কোথায় শাস্তি হয়েছে? কনস্টিটিউশনের রাকেশ সিং বিজেপির প্রার্থী, তোমরা তো তৃণমূলকে বীরভূমের 1 নম্বর নেতা। আমি বীরভূমের কি একটা বীরভূমের 1 নম্বর নেতা, কতগুলো কেটে পাঠিয়ে দিয়েছে, কার দলে ছিল? দেখুন তৃণমূল দলে ছিল, কতজনকে ভাসিয়ে দিয়েছে নাকি সব, সে কার দলে ছিল? তৃণমূল কংগ্রেস মানে অপরাধীদের দল। ওই অপরাধীর কথাই তো বলছি। বিজেপিতে অপরাধীরা বেশি দিন টিকতে পারে না। ও তাহলে কি যারা আমি বলছি এদের দুজন যদি শান্তির এই ললিত বাণীগুলো নিয়ে শুধু একেবারে 1-2 করে বলতে থাকে, বিশ্বাস করুন রাত 12:30 বেজে যাবে, টানা এই অনুষ্ঠান চলতে থাকবে। কিন্তু এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন, যেটা নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে, মোটরসাইকেল আর যারা পান টান করেন তাদের নাকি দুঃখের দিন শুরু হয়ে গেছে। তো আমি দ্রুত একবার কোনো অনুপ্রাণে না গিয়ে, হ্যাঁ, আবার বিশ্বনাথ বাবু একেবারে কোথা থেকে গোপন ইনফরমেশন নিজে, আচ্ছা প্রকাশ্যে নিজের চোখে দেখে, আপনি ওখানে কি করছিলেন? আপনি মানে মানুষ জানে, মানে এইভাবে আমি একদম পরিষ্কার বলছি, বহু আদেশ মানে দরজা মানে ঝাঁপ বন্ধ আর পেছনের দিয়ে একেবারে আমি আপনার সঙ্গে একমত। তার কারণ হচ্ছে যে এইটার প্রত্যেক ভোটে দিন যাই হোক এই ব্যাকডোর থেকে এই জিনিসটা কিন্তু চলতে থাকে, এবং আমি পুরো জিনিসটাকে একটা অন্য ল অ্যান্ড অর্ডার পার্সপেক্টিভে আমাদের দেখতে হবে। তার কারণ বহু ক্ষেত্রে এই হিংসার কারণ হয় শুধুমাত্র এই মদ্যপান এবং ভোটের আগের রাতে সেটার বিলি। আমি বলছি যে বারবার ভারতীয় গণতন্ত্রের ইতিহাস কলঙ্কিত হয়েছে এই প্র্যাকটিসটার জন্য। সুতরাং এখানে যদি 2 দিন আগে হয়, নির্বাচন কমিশন কড়াকড়ি কিছু বাড়ায়, তাতে আপত্তির কিছু নেই, কিন্তু বাড়িয়ে তার ফলটা হচ্ছে কিনা তার বিশ্লেষণ আমাদের করতে হবে। এখান থেকে আমার পরের প্রতিবেদন মোটরসাইকেল এবং এই সংক্রান্ত নানা কিছু। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, নজিরবিহীন নজরদারি, ঐতিহাসিক ভোট ব্যবস্থা, মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা বিধি। এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে যা এর আগে কখনো দেখেনি পশ্চিমবঙ্গ। এই নজিরবিহীন পরিস্থিতিতে বেনজির বাকযুদ্ধের মধ্যেই আরও একটা বড় ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভোটের আগে একদিকে মদের দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়ালো, অন্যদিকে মোটরবাইক চলাচলে শর্ত সাপেক্ষে হ্রাস টানল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে ভোটের 2 দিন আগে থেকে কোনো মোটরবাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। ভোটের 2 দিন আগে মোটরবাইক চলাচলও নিয়ন্ত্রণ করল কমিশন। বলা হয়েছে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটরবাইক ব্যবহার করা যাবে না, তবে ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র এবং পারিবারিক অনুষ্ঠানকে। আবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মোটরবাইকে চলাচল করলেও চালকের পেছনে কাউকে বসানো যাবে না, অর্থাৎ আরোহী একাই যাবেন। এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র, পারিবারিক অনুষ্ঠান, স্কুলে পড়ুয়াদের যাতায়াতকে। ভোটের দিন মোটরবাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্দেশ রয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পেছনে কাউকে বসানো যাবে না। কমিশনের এই নির্দেশের পরই কলকাতা পুলিশের তরফেও জারি করে দেওয়া হয় নোটিফিকেশন। সেখানে কলকাতায় 27শে এপ্রিল থেকে মোটরবাইক র্যালির ওপরে নিষেধাজ্ঞা এবং মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। জনগণকে যে ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, ভয়ের পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে হয়তো জনগণকে কিছুটা বাঁচানো যাবে। খেয়াল রাখতে হবে যারা বাইক ব্যবহার করে যারা রুজি রোজগার করেন তাদেরও যেন সমস্যা না হয়।
তবে যদি কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এরই মধ্যে আবার রাজ্যের কোনো কোনো জায়গায় ভোটের কতদিন আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর। অন্যবার ভোটের দুদিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখা হয়, কিন্তু এবার সেই সময়সীমা 48 ঘন্টা থেকে বাড়িয়ে 96 ঘন্টা করে দেওয়া হয়েছে। জেলা শাসক ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজ্যের আবগারি দফতরের কমিশনারের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন নজরদারি রিপোর্টে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই রাজ্যে মদের বিক্রিতে একটা অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। এই অবস্থায় বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী মদের দোকানগুলি বন্ধ রাখার সময়সীমা 96 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে প্রথম ও দ্বিতীয় দুটি দফার ক্ষেত্রেই 20 থেকে 23 এপ্রিল এবং 25 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 29 এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 4 মে ভোটের ফল ঘোষণার দিনেও বন্ধ থাকবে মদের দোকান। এই অবস্থায় সোমবার থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবার যা বলছেন তাতে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসিআই গাইডলাইন যেটা আছে 48 আওয়ার্স ওটাই আছে। এটা যে যে সার্কুলার বের করেছেন এক্সাইজ ডিপার্টমেন্ট, ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আমিও জিজ্ঞাসা করবো যে এটা কেন করলেন উনি, যেখানে ভোট নেই সেটা যেটা জিজ্ঞাসা করে নেবেন এক্সাইজ কমিশনারকে। আমি শুনলাম, আমিও জিজ্ঞাসা করে নেবো। আমরা যে ইসিআই গাইডলাইন বাইরে কাকে কিছু বলিনি, যেটা আছে না আমাদের পরামর্শ নেওয়া হয়েছে না আমাদের অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। ভোটে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথের চারপাশে 100 মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারুর প্রবেশাধিকার থাকবে না। রুমা পাল, হিন্দোল দে, মুন্না আগ্রওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এদেশে শুধু যে রাজনীতিবিদদের দেয়া প্রতিশ্রুতি পূরণ হয় না তা নয়, এদেশে খোদ জাতীয় নির্বাচন কমিশনের দেয়া প্রতিশ্রুতি পূরণ হবে কিনা তাই নিয়ে ভোটের আগেই প্রশ্ন উঠে যাচ্ছে। জ্ঞানেশ কুমারকে দিয়েই শুরু করি। এর আগে বহুবার, বিশেষ করে গত 10ই মার্চ পশ্চিমবঙ্গ সফরে এসে অবাধ এবং সুষ্ঠু ভোট পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিলেন জ্ঞানেশ কুমার। আমাদের মনে হয়েছিল ভালো, ইরাদা তো নেই। কি বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, দেখে নি একবার। पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। জ্ঞানেশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হিংসামুক্ত, চাপমুক্ত পরিবেশে পশ্চিমবঙ্গে ভোট হবে, কিন্তু আদৌ কি তা হতে চলেছে? যেভাবে প্রথম দফা ভোটের কয়েক ঘন্টা আগেও রক্ত ঝরছে, আগুন জ্বলছে, পুলিশ আক্রান্ত হচ্ছেন, বীরভূমের লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখ যেভাবে লাল চোখ দেখাচ্ছেন, তাতে কমিশন কি আদৌ তাদের প্রতিশ্রুতি রাখতে পারবে, নাকি রাজনীতিবিদদের মতো তাদের প্রতিশ্রুতিও শেষ পর্যন্ত অশ্বডিম্ব প্রমাণিত হবে? সে প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। এ রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের কি মনে হয়, এখন এই শেষ বেলায় সত্যিকারের ভয়মুক্ত ভোট করাতে গেলে ইসির ঠিক কি করানো উচিত? সুমনদা, আমার এখানে এসে এটা কনফ্রন্ট করতে খুব দুঃখ হচ্ছে। আমার দুঃখ এই জন্য হচ্ছে যে ভারতের নির্বাচন কমিশন, যার প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন ছিলেন, যেখানে গোপালস্বামীর মতো নির্বাচন কমিশনার ছিলেন, যেখানে এত নামকরা কমিশনাররা ছিলেন এবং একটা সুনাম ছিল আন্তর্জাতিক স্তরে, এবং আন্তর্জাতিক স্তরে বলতেও ভারতের বিচার ব্যবস্থা এবং ভারতের নির্বাচন কমিশন এত সুন্দর এবং এত নিরপেক্ষভাবে পরিচালনা করে যা আমাদের শেখার আছে, এবং আমরা অনেকেই বিদেশে গিয়ে সেমিনার করেছি। কিন্তু এখন আমরা দেখছি যে প্রফেশনালিজম, পার্সোনাল টাচ এবং প্ল্যানিং কিন্তু থাকছে না। এই পার্সোনাল টাচের কথাই বলি। জেলায় জেলায় গিয়ে আমরা সিনিয়র অফিসাররা, শুধু সিও নয়, বিভিন্ন স্তরের জয়েন্ট সিও, ডাইরেক্টর সবাই গিয়ে যেতেন, তদারকি করতেন, আলোচনা করতেন, এবং নমিনেশনের পর থেকে এখন যে স্টেজে আমরা যাচ্ছি সেখানে জেলায় গিয়ে প্রার্থীদের এবং প্রার্থীর এজেন্টদের ডেকে আলোচনা করতেন ঘরোয়া ব্যাপারে। প্রার্থীদের বেশি ডাকা যায় না, বলা আছে নির্বাচন বিধিতে যে তারা ক্যাম্পেইনে ব্যস্ত, ডাকবেন না, কিন্তু প্রত্যেক প্রার্থীর একজন করে ইলেকশন এজেন্ট থাকে, তার সম্পূর্ণ ক্ষমতা থাকে। সেই এজেন্টদের নিয়ে বসে তাদের দুঃখ, তাদের অভিযোগ সব কটা যদি সিনিয়র লেভেল থেকে শোনা হয়, অনেক কিছু কিন্তু সলভ হয়ে যায়। এই যে এক্ষুনি পোস্টাল ব্যালটের কথা বলছিলেন,
এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও কিন্তু অব্যবস্থা দেখা যাচ্ছে যে কোনো সিনিয়র অফিসার আসছেন না, ঠিক টাইমে শুরু হচ্ছে না, ঠিক মতো তদারকি হচ্ছে না। এইগুলো কিন্তু বড় এক পেশে, যেটা দিল্লি থেকে একটা ব্যাপারে যাচ্ছে সেটাকে নিয়েই সবাই জড়িয়ে পড়ছে। এবং আমরা আগেকার দিনে দেখতাম এই যে বোমা ফাটছে, এই যে গোলমাল হচ্ছে, আগেকার দিনে আমরা নন বেলেবল ওয়ারেন্ট কত পেন্ডিং আছে, থানা পিছু সপ্তাহ পিছু রিপোর্ট দিতে হতো সব গুন্ডা বদমাইশদের ধরার জন্য। কত ফায়ার আর্ম ধরা হয়েছে, কত বোমা ধরা হয়েছে, না হলে স্থানীয় পুলিশকে রেসপন্সিবল করা হতো। এসব কি আমরা আজকাল দেখছি? মনে তো হচ্ছে না। আমরা খালি দেখছি চারটে তো দেবাশিস, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, চারটে তো ধরুন একদিকে অস্ত্র উদ্ধার, সর্বদলীয় বৈঠক আমার মনে আছে বারবার দফায় দফায় হতো। আচ্ছা, হেড স্পিচের বিরুদ্ধে ব্যবস্থা, এই ধরনের নোটিশ ইতিমধ্যে প্রত্যেক নির্বাচনে ধরুন নোটিশ চলে যায়, এবারে কিচ্ছু হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না, একাধিক তফাৎ দেখতে পাচ্ছি। একেবারে এইগুলো হচ্ছে শুধু একদিক দিয়ে এসআইআর নিয়ে পড়ে থাকবো, আর যেগুলো স্ট্যাটিউটারি কাজ, প্রার্থীদের কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কেউ দেখছে না। ভোট কর্মীদের গ্রাউন্ড লেভেলে বিশ্বনাথবাবু যেটা বলছিলেন, কি প্রবলেম হচ্ছে, একটা সিনিয়র অফিসার যাচ্ছে না। আর আমি আরেকটা কথা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তো ওই আমাদের যেটা কোরিলেশন করে লক্ষ লক্ষ এসআইআর বাদ দেওয়া হলো, কিন্তু এইটা নিয়ে কিন্তু এই যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি আজকের যে আলোচ্য বিষয়, আজকাল সবই কিন্তু হোয়াটসঅ্যাপে কাজ চলছে, সবই ফেসবুকে কাজ চলছে। এরকম এআই আছে, আমি বলেই দিচ্ছি, সিগন্যাল এআই বলে টুল আছে, যারা সমস্ত ইন্টারনেটে কে কি বলছে না বলছে এবং কোনটা থেকে স্ফুলিঙ্গ তৈরি হতে পারে, কোনটা বিস্ফোরণের আকার নিতে পারে, রেডারের মতো এরকম আলোচনা করা যায়, যাকে বলে প্রেডিক্টিভ ল অ্যান্ড অর্ডার মেকানিজম এখানে এখন আছে। এইগুলো ব্যবহারের কথা তো কেউ বলে না, খালি জেনারেশনাল গ্যাপ এবং কার কটা ছেলে মেয়ে আছে এইটাই খালি দেখছে। আমার দুঃখটা হচ্ছে প্রযুক্তি কিন্তু আজকের দিনে অনেক এগিয়ে গেছে, সেটা ধরেও এই ধরনের গোলমাল গ্রাউন্ড লেভেলে এবং প্রফেশনালিজম যেগুলো আছে, যেগুলো সুমনদাও একটু আগে বললেন, সেইগুলো যদি সচেতনভাবে এখনও সবাই ইলেকশনের সিনিয়র অফিসাররা সনাতন পদ্ধতিতে একটু কাজ করেন, আমার মনে হয় নিশ্চয়ই নির্বিঘ্নে বাংলায় ভোট হবে, অতীতেও হয়েছে, এবারও হবে। ধন্যবাদ দেবাশিস, খুব দ্রুত ওয়ান লাইনার। হ্যাঁ, দেখো একটা এপিক নাম্বার বলছি, 8ZZ01145553, রূপা নন্দন, এ 49 বছর বয়স, বাবার নাম সুনীল কৃষ্ণা নন্দন। এখন কি দেখা যাচ্ছে যে কসবা ভবানীপুর দুটোতেই এর নাম আছে? কেন বলছি তার কারণ, এইটা যে কেউ সার্চ করতে পারে, এখন সার্চ করে একটু দেখুক যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। মানে স্যার যেটা বললেন যে এসআইআর এর মাধ্যমে একটা 324 নম্বর ধারণ, যে তারপরেও তুমি যা বলছো এটা যদি ঠিক হয়, তারপরেও এই জিনিস হয়তো আমি সেইটাই তো বলছি, তাহলে মুখ্যমন্ত্রী সেই কথা তো ঠিক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি চলবে? দেবাশিস বাবুর প্রতি সম্মান রেখেই বলছি, কারণ উনি খুব সাকসেসফুলি লোকসভা নির্বাচন 2009 করেছিলেন, বিধানসভা নির্বাচনের পুরো আয়োজনটা উনিই করেছিলেন এবং খুব সাফল্যের সাথে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল। কিন্তু ইতিহাস কিন্তু তা বলে না, ওই দুটো ব্যতিক্রমী নির্বাচন ছাড়া মানে আপনার মনে থাকতে পারে বিহার থেকে এক অবজারভার এসে আমানুল্লাহ খান, তার আফজল আমানুল্লাহ খান, তার ছত্রে ছত্রে পশ্চিমবাংলায় কিভাবে মানে হিংসার দ্বারা নির্বাচন হয়, পশ্চিমবাংলায় ভোট লুট হয়, সেটা দিয়েছে। এবং তারপরে 2011-তে যারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল আমরা শান্তিপূর্ণ নির্বাচন করব, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করব, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা রাখেনি। উনি প্রথম নির্বাচনটা 2013-তে করলেন, 13 পঞ্চায়েত নির্বাচনে কিন্তু শুধু বিরোধী শূন্য করলেন তা নয়, একের পর এক ললেসনেস অবস্থা, মানে স্টেট ইলেকশন কমিশনার হিসাবে মীরা পান্ডে লড়াই করছে, মানে সেন্ট্রাল ফোর্সের জন্য তিনি বাধা দিচ্ছেন, ফলে শান্তিপূর্ণ নির্বাচন চায় না। শাসক সবসময় চায় যে ভাই আমার মনোপলিতে নির্বাচন হবে, ফলে শাসকদের যে ভাষা আর তার সাথে কিন্তু ডেমোক্রেসি চলে না, সেখানে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ইলেকশন কমিশনের। বিশ্বনাথ দা, আপনি তো নির্বাচন নিয়ে কাজ করেন, পুরনো নির্বাচন, পশ্চিমবঙ্গের ইতিহাসে যত পৌরসভা ভোট হয়েছে 1990-এর কলকাতা কর্পোরেশনকে বাদ দিলে 2015 বা 2022 এই নির্বাচনগুলোর মতো কোনো এত হিংস্র নির্বাচন হয়েছে? তৃণমূলের প্রার্থী দুর্গাপুরের, আমি নিজে জানি, তা সে পর্যন্ত ভোট দিতে পারেনি, কারণ যারা বাইরে থেকে ভোট তৃণমূলের লুট করতে এসছে
তারা তৃণমূলের কাউন্সিলর ক্যান্ডিডেটকে চিনতেই পারে। শোনো, তারপরেও 77টা আসন বিজেপি পাচ্ছে, বিধানসভায় পেয়েছে, পৌরসভায় পায়নি। সজল ঘোষের মতন নেতারাও জিতেছেন, এখানে কিন্তু ভোট লুট হচ্ছে না। তার মানে পুরো অর্ধসত্যটা রেকর্ড ভোট লুট হয়েছে। অর্ধসত্য, এবং সেই অর্ধসত্য মানে এই পাশেই সল্টলেক পুরসভা মানে বিধাননগর পুরসভা একদিনে 22 জন সাংবাদিক রক্তাক্ত হয়েছিল, ভোট লুট করেছিল যারা। আজকে তার দলে একদিনেও না, 20 মিনিটের মধ্যে। আমি বলছি দেখুন, এর সঙ্গে কোথাও কি আমি বলছি যে রাজনৈতিক চ্যালেঞ্জের প্রশ্ন আসছে। আমি কেন এই কথাটা বলছি, দেখুন ছোটবেলায় স্কুলে অনেকের কাছে আতঙ্কের আরেকটা নাম ছিল অঙ্ক। বিধানসভা ভোটের মুখে এই অঙ্কই কি এবার তৃণমূলের কাছে উদ্বেগের আরেকটা নাম হয়ে উঠছে? কারণ পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যে 215টা আসনে জয়ী হয়েছিল, তাদের মধ্যে অন্তত 75টা আসনে তৃণমূলের জয়ের ব্যবধানের থেকে এসআইআরে বাদ যাওয়া নামের সংখ্যা বেশি। ভোটের আগে এটা কি তৃণমূলকে চিন্তায় রাখছে? দেখুন, কি হবে তার একমাত্র উত্তর কোনো স্টুডিও থেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে 4 মে ফল প্রকাশের পর। কিন্তু আপনারা জানেন, নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত তথ্য ভাণ্ডার থেকে একেবারে বিধানসভা ধরে ধরে কোথায় কোথায় তৃণমূলের জয়ের ব্যবধান এসআইআরে বাদ যাওয়া নামের থেকে কম, বা বিজেপির জয়ের ব্যবধান এসআইআরে বাদ যাওয়া নামের থেকে কম, সেই আসনগুলোর ফিগার আপনাদের সামনে আমি বিভিন্ন পর্বে রাখি। আজও জেলা এবং বিধানসভা বাড়ি কিছু তথ্য আপনাদের সামনে রাখবো। আমি দ্রুত একবার ভিডিও ওয়ালে গিয়ে কয়েকটা কেন্দ্র দেখে নিই। আজকে দফায় দফায় এটাই আসবো। কোচবিহার জেলার মেকলিগঞ্জ কেন্দ্র 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 14,685। এসআইআরে নাম বাদ গেছে 19,616 জনে। সিতাই একই কোচবিহার জেলার 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 10,112, আর এসআইআরে নাম বাদ গেছে 36,463। পরের প্লেট জলপাইগুড়ি কেন্দ্র জলপাইগুড়ি জেলার 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 941, আর সেখানে এসআইআরে নাম বাদ গেছে 20,279 জনে। পরের কেন্দ্র জলপাইগুড়ি জেলারই রাজগঞ্জে 2021-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 15,773, সেখানে এসআইআরে নাম বাদ গেছে এই বছর 26,760 জনে। পরের কেন্দ্র মাল জলপাইগুড়ি জেলার, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান 2021-এ ছিল 5,465, আর 2026-এর এসআইআরে নাম বাদ গেছে 30,104 জনে। দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে আসবো। কুশমুন্ডিতে 21-এ তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 12,584, আর সেখানে এসআইআরে নাম বাদ গেছে 28,449 জনে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জয়ের ব্যবধান ছিল 22,672, আর এসআইআরে নাম বাদ গেছে 30,316 জনে। পরের কেন্দ্র মালদা জেলার বৈষ্ণবনগর কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল সামান্য 2,471, আর এসআইআরে নাম বাদ গেছে 35,870 জনে। মুর্শিদাবাদ জেলার বড়োয়াতে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 2,749, আর এসআইআরে নাম বাদ গেছে 14,049 জনে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে চলে এলাম। পটাশপুরে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 9,994, আর এসআইআরে নাম বাদ গেছে 11,585 জনে। পূর্ব মেদিনীপুরেরই রামনগরে 2021 সালে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 12,517, আর 2026-এ এসআইআরে নাম বাদ গেছে 11,093, খুব কাছাকাছি। তমলুক পূর্ব মেদিনীপুরের, যেখানে 2021-এ সামান্য জয়ের ব্যবধান ছিল 793টা ভোটে, সেখানে 2026 এসআইআরে নাম বাদ গেছে 8,716। আবার বলছি, কোনো সিদ্ধান্তে আসবেন না, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে এই রকম অনেকগুলো জয়ের ব্যবধান, কোথাও বিজেপি জিতেছে, বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল জিতেছে, সেটা কিন্তু এসআইআরে বাদ যাওয়া নাম তার থেকে অনেকটা বেশি। দুটো জিনিস বলতে হবে যে টোটাল রাজ্যের যদি বলি 178টা বিধানসভা কেন্দ্র আছে, যেখানে জয় পরাজয়ের মার্জিনের থেকে কিন্তু বেশি নাম বাদ গেছে। এই নাম বাদ যখন গেছে সুমনদা, তখন এই কথাটাও বলতে হবে, এই যে ফিগারটা টোটালটা দেখানো হলো, সেটাতে কিন্তু মৃত ভোটার আছে, স্থানান্তরিত ভোটার আছে, ভেরিফিকেশনের পরে যারা পার্মানেন্টলি ডিলেটেড হয়েছে এখন, মানে ওই 63 লাখ ইনক্লুডেড।
ফলে আমরা জানি বারবার এই কথাটা বলি যে এর মধ্যে মৃত ভোটারও আছে, পার্মানেন্টলি স্থানান্তরিত ভোটারও আছে, এবং মানে ভেরিফিকেশনের পরে যাদের নাম বাদ গেছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তারাও কিন্তু এর মধ্যে আছে। একটা কথা আমি বলছি, এখানে একই সঙ্গে হিন্দু ভোটাররাও বাদ গেছে, সেটাও মাথায় রাখতে হবে। আমি কেন বলছি, কারণ তুমি নদিয়া, উত্তর 24 পরগনা, বিশেষ করে বনগাঁ, এই জায়গাগুলো যদি দেখো, শুধু ধর্ম নয়, ক্লিয়ার করে দেওয়া দরকার, শুধু ধর্ম নয়, যারা বাদ গেছে তারা কোন দলের ভোটার ছিলেন আমরা কেউ জানি না, ধর্ম তো বাদ দাও। ধর্মটা কেন বললাম, অ্যাবসেন্টেও তো এর মধ্যে একদম আছে, ফলে এদের সংখ্যাটা মধ্যে যে এক্সাক্ট এসআইআর এ ফলে না না না, এটা বারবার বলছি, এটা থেকে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। বললাম যে ম্যাপড ভোটার অনেক, এবার লাস্ট যেটা বলছিলাম যে ম্যাপড ভোটার, বিশেষ করে যে অঞ্চলে বিজেপির পেনিট্রেশন বেশি, সেই ম্যাপড ভোটারের ক্ষেত্রে কিন্তু সেটা বিজেপির এগেইনস্টেও যেতে পারে। এবার এখানে আমি একটা কথা বলি, এই যে ডেথ ভোটার বা শিফটেড ভোটার, এদের একটা ফলস ভোট তৃণমূল ফেলে দিত, সিপিএম এর সময় সিপিএম ফেলতো, এইটা কিন্তু ম্যাটার করবে। আমি আবার বলছি, এটা কার বিরুদ্ধে যাবে, কার পক্ষে যাবে, কোনো সিদ্ধান্তে আসবেন না, তার কারণ এটা ফিগার, এবং ফিগারকে ফ্যাক্ট হিসেবেই দেখা উচিত। আমি শুভময়দার কাছে আসবো, দেবাশিস দা কিছু বলছি, কথা বলি, গোপন কথা, কি বামফ্রন্ট কি ডানফ্রন্ট, কিছু কিছু ক্ষেত্রে 100%-এর বেশি ভোট পড়ে। 3টের পর থেকে কে ভোট দেয়নি সেটা নজর করে যখন দিতে গিয়ে ক্যালকুলেশন ভুল করে। আমার মনে আছে বামফ্রন্ট আমলে বেলেঘাটা কেন্দ্রে আমরা সেই ফিগার দেখিয়েছিলাম, অনুষ্ঠান করেছিলাম, কিন্তু ফ্যাক্ট ইজ যে একেবারে পরিষ্কার, আমরা দ্বিজেন বাবুর উদাহরণ বারবার দিই, কিন্তু একা দ্বিজেন বাবু নয়, একেবারে খুব স্পষ্ট গত 15 বছরে এই মানে দুপুর 12টা, 3টে এবং 3টের পরের ফ্যাক্টর ক্রমশ বড় হয়েছে। কিন্তু এবার আমি শুভময়দার কাছে আসবো, যে এত কিছুর পর, এত কিছুর মধ্যে এই এসআইআর এ নাম বাদ যাওয়াটা, এই পরিস্থিতিটা, সেটা ল অ্যান্ড অর্ডার পার্ট হতেই পারে, সেটা এই রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং টেনশনের অংশ হতে পারে। কত বড় ফ্যাক্টর হবে, কতটা বাড়লো শুভময়দা? হ্যাঁ দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চলরাশি। নির্বাচনে তো প্রচুর ভেরিয়েবল থাকে একদম, এবং তার মধ্যে আমি একটু পরে আসার চেষ্টা করব যেখানে আমাদের সত্যি কাজকর্মগুলো ভেরিয়েবল কিনা। কিন্তু যেভাবে নাম বাদ গেছে তাতে কিন্তু একটা আর্গুমেন্ট, আর এই আর্গুমেন্টের অবশ্যই কেউ বিরোধিতা করতে পারেন, একটা আর্গুমেন্ট হচ্ছে শাসক দল, এবং সেক্ষেত্রে আপনি আজকেই যতগুলো উদাহরণ দিলেন তার মধ্যে রামনগর বাদে বাকি সব জায়গায় জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ গেছে। মোটের ওপর প্রায় 215টি আসনে যেগুলো তৃণমূল জিতেছিলেন তার মধ্যে 75টিতে এই ব্যবধান বেশি, এবং 128টি আসন এরম হয়েছিল, তার মানে অবশ্যই বিজেপিরও এরকম আছে। এবং অবশ্যই যেখানে ধরুন খুব সামান্য ভোটে বিজেপি জিতেছিল সেখানে তো তার চেয়ে বেশি নাম বাদ যাবেই। কিন্তু একটা সরলরৈখিকভাবে বলা যায় যে শাসক দল হিসেবে তৃণমূল যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পশ্চিমবঙ্গে সৃষ্টি করেছিল, যদি ধরে নেওয়া যায় যে এই রকম একটা যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে একটা বড় অংশের ভোট তারা ম্যানেজ করতে পারতো, তাহলে ব্যাপারটা একই করতে গেলে এই নির্বাচনেও করা যায় না এরকম নয়। সবাই তো গিয়ে ভোট দিচ্ছেন না, ফলে যারা ভোট দিচ্ছেন না সেই বাড়িগুলোয় নজর রেখে আমার মনে হয় তৃণমূল যদি সংগঠিতভাবে ব্যাপারটা ভাবেন তাহলে এবারেও সেই রাস্তা হতে পারে। ফলে আগের বারের থেকে এবারেরটা যে আলাদা হয়ে গেল নির্বাচন কমিশনের এই এসআইআর করার ফলে, এমনটা নয়, এবং বিষয়টা এতটা সরলরৈখিকও নয়। এছাড়াও নির্বাচনে অনেক আরও ব্যবস্থা আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের দিকটাও তো দেখতে হবে। 27 লক্ষ মানুষ, এবং খবরের কাগজে রিপোর্ট বেরোচ্ছে যে এই সময় ট্রাইব্যুনালে সেখানে কোনো কাজই হচ্ছে না, মানুষগুলো এতটা দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশনের ভালো দিকগুলোও বলতে হবে, যেমন ধরুন ল অ্যান্ড অর্ডারের জন্য নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছেন তাতে তারা আমাদের যকৃতের যত্ন নিচ্ছেন। তারা বলেছেন কদিন আমাদের বাংলায় লেবু জল, উত্তরপ্রদেশের ভাষায় নিম্বু পানি, ভালো রেস্টুরেন্টে গেলে ফ্রেশ লাইম খেতে হবে। অর্থাৎ গণতন্ত্র রক্ষায় যে যকৃতের যত্ন নিতে হয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দিয়েছেন কিন্তু রাজনৈতিক দলের নেতারা, এবং আমাদের নির্বাচন কমিশনও তার সঙ্গে পরিপূরকভাবে তালে তাল মেলাচ্ছেন। কেন মেলাচ্ছেন সুমনবাবু? আপনি যখন ঠুকেমারি গল্পটা বলছিলেন, আমাদের আজকে তো 1433 সাল, 1324-এর সন্দেশে ওটা বেরিয়েছিল, মনে পড়লো ইন্টারনেট খুঁজে পেলাম, সেইখানে যখন ওই ঠুকেমারি এসছিল মুখেমারির বাড়িতে, তখন যাওয়ার সময় একটা তাল গাছ উপড়ে নিয়ে বলেছিল, কি বলেছিল না, তোর ছড়িটা নিয়ে চলে গেলাম তোর বাবার। তা তখন মুখেমারির ছেলে বলেছিল, মা ওটা খড়কে কাঠি, দুষ্টু লোক তা খড়কে কাঠি নিয়ে পালিয়ে গেল। এই শুনে
আমার কি মনে হলো একটু আগে ওই আলোচনা হচ্ছিল না, শৌকত বাবু নাকি কিছু সমাজ বিরোধীদের কথা বলেছেন, মানে শৌকত বাবু সমাজ বিরোধীদের কথা বলেছেন অনেক রাজনৈতিক দল ঘুরে এসে। তারপর দেখলাম আপনিও আরাবুল বাবুর কথা ভেবে একটু কষ্ট পাচ্ছেন। আমারও মনে হলো আমি পাচ্ছি যে আরাবুল বাবু লড়াই করছেন গণতন্ত্রের জন্যে, মানে তৃণমূল থেকে এসে শৌকত বাবু যেমন বিস্ময়। আমি বলছি আপনার সেই ছবিটা মনে থাকবে যে এবিপি আনন্দ আক্রান্ত হচ্ছেন, গোলাপি জামা পরে আরাবুল ইসলাম তার বাহিনী নিয়ে ধেয়ে আসছেন, ক্যামেরায় দেখেছি তিনি আজকে আক্রান্ত। এবং কি হয় মানে আমি বলছি এক পৃথিবীতে এক জন্মেই কত কিছু দেখা যায়। আমি বলছি সেটা এই যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি যারা লড়াই করছেন, যাদের দিকে আমাদের চোখে জল আসছে এবং যে ধরনের হুমকি দুদিকে চলছে, তৃণমূলের তো লোকাল হুমকি আছেই, অমিত শাহ বলে দিয়েছেন উল্টো করে ঝুলিয়ে দেবেন, মানে মোটের ওপর যে গোটা ব্যাপারটা হচ্ছে কিন্তু একেবারে তাল গাছকে খড়কে কাটেই মনে হচ্ছে। মানে পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে ছোটোখাটো ঠিকই আছে আর কি, এই জায়গাটাতেই হচ্ছে যে ভোট এবং নাম বাদ যাওয়া এই জিনিসগুলো সত্যিই নির্বাচনে, বিশেষ করে উত্তরবঙ্গ বা এই জায়গাগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় লড়াইটা তো তৃণমূলের সঙ্গে কংগ্রেস, সিপিএম, আইএসএফের, সেই জায়গাগুলোতেও যেটা বিশ্বনাথ দা পয়েন্ট আউট করলেন যে বিজেপির কিছু যায় আসে না, ওখানে যা হচ্ছে হোক গে, পরের ছেলে পরমানন্দে পরম ভোগে যাও, ওখানে গিয়ে তোমরা মারপিট করো, সেটা যেন না হয় এটাও তো দেখার দায়িত্ব। এবং আমার আরেকটা জিনিস মনে হলো যে শহীদ কাদরির কবিতা আর কি সুমনবাবু গান করেছিলেন, ওটা যে নির্বাচনের জন্য বুঝতে পারিনি, বন বাদার ডিঙিয়ে কাঁটা তার পেরিয়ে ব্যারিকেড পেরিয়ে সাঁজোয়া গাড়ির ঝাঁক আসবে, বেহালা গিটার বাঁশি হারমোনিকা নিয়ে শুধু তোমারই জন্য তোমারই দোরগোড়ায় বাংলার ভোট। মানে বাংলার ভোটের জন্য সুমনবাবু সাঁজোয়া গাড়ি এসে গেল। এটা আমরা তো বাংলায় কমিউনিস্টের সঙ্গে কমিউনিস্ট গুলিয়ে ফেলি, কমন ম্যানের যে কার্টুনটা ছিল না সুমনবাবু, মাথার দুদিকে একটু চুল, একটা খাটো ধুতি, হ্যাঁ, এবার আরকে লক্ষ্মণের এই যে কার্টুন, এই যে সাধারণ মানুষগুলো, আপনি একটু ভাবুন এসআইআরে বহু মানুষের নাম বাদ গেছে যারা একেবারে আমাদের এই রাজ্যের মানুষ, তাদের কি হবে আমরা কেউ জানি না। আপনি ভাবুন তো আমাদের কোনো একটা বাচ্চা ছেলে মেয়ে সবে কলেজ পাশ করে আজকে সফটওয়্যার সেক্টরে কাজ করে সন্ধেবেলা হয়তো ভাবে কি করে আবার বাড়ি ফিরবো, একটু একটা বাইকের পেছনে চলে যাই। শুনবাবু বাইকগুলো চলবে কিনা, সেই বাইকের লোকটারও রোজগারটার জন্য তাকে থানায় গিয়ে খবর নিতে হবে। ফলে এখানে কিন্তু বুঝতে হবে যে নির্বাচন কমিশনও কিন্তু বাস্তবের থেকে দূরে চলে যাচ্ছেন, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যেটা করতে চাইছে মানুষকে ভয় দেখানোর, নির্বাচন কমিশনও কিন্তু মানুষকে ভোট দেওয়ার জায়গাটা কতটা তৈরি করতে পারছেন সুমনবাবু, এটা কিন্তু পরিষ্কার নয়। সেই কারণেই আজকের নির্বাচন এসআইআর নিয়ে, আজকের নির্বাচন কোন ধর্মের কে আছেন, কে অনুপ্রবেশকারী নিয়ে, আজকের নির্বাচন রাত জেগে কাজ করে সফটওয়্যার সেক্টরের সেই ছেলে বা মেয়েটা কি করে বাইকে ফিরবেন লাল চোখ নিয়ে, তাদের জন্য আজকের নির্বাচন নয়। একদম। আমি আসছি এসআইআর এর নাম বাদের কথা হচ্ছে। দেখুন আবার বলছি, আমি রিপিট করছি শুভময়দার কথা, সেটা হচ্ছে সরল রৈখিক নয়, যার ফলে এই ডেটা থেকে কেউ ভুলেও ভাববেন না যে যা বাদ গেছে তাদের কোনো দলের পরিচয়, কার ভোটার সেই পরিচয়, ধর্ম পরিচয় তো বাদ দিন, এটা গেস করার চেষ্টা করবেন না, করলেই ভুল হবে। আমি আসবো এই আলোচনায়, তার আগে দ্রুত আরেক সেট। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব কেন্দ্র, তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ৯,৬৬০, এসআইআর এ নাম বাদ গেছে ১০,৯৯৫। পরের কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম, জয়ের ব্যবধান ছিল ৮,৮৮৯, সেখানে এসআইআর এ নাম বাদ গেছে ১৩,২৮৮। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার কেন্দ্র, সেখানে জয়ের ব্যবধান ছিল ৫,৪০৬, এসআইআর এর নাম বাদ গেছে ৮,৬৬৬। খুব মজার ফিগার। পূর্ব মেদিনীপুরের মহিষা দলে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২,৩৮৬, আর সেখানে এসআইআর এর নাম বাদ গেছে ৭,৮৯৫ জনে। দাঁতন পূর্ব মেদিনীপুরের জয়ের ব্যবধান ছিল ৬২৩ মাত্র, সেখানে নাম বাদ গেছে ১১,৯২৬। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কেন্দ্র, যেখানে জয়ের ব্যবধান ছিল ১০,৫৭২, আর এসআইআর এর নাম বাদ গেছে ১৩,১৭৬ জনে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২৪,৩৯৭, এসআইআর এর নাম বাদ গেছে ৩২,২৯০ জনে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২,৪১৬, এসআইআর এর নাম বাদ গেছে ১৫,৯৮৭ জনে। পশ্চিম মেদিনীপুরের পিংলা, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ৬,৬৫৬, এসআইআর এর নাম বাদ গেছে ১২,৮৭১।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, যেখানে জয়ের ব্যবধান ছিল 11,281, সেখানে এসআইআর এ নাম বাদ গেছে 11,883 জনে। পুরুলিয়ার মানবাজার কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল 15,516, নাম বাদ গেছে এসআইআর এ 15,904 জনে। বাঁকুড়া রানীবাঁধ কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 3,939, আর এসআইআর এ নাম বাদ গেছে 12,563 জনে। হ্যাঁ, ভীষণ এই আমরা যতই বলি যে আমরা কোনো কিছু এটা ডিডাক্ট করতে চাই না, দেখুন মার্জিনের থেকে যে মানে নাম বাদ বেশি গেছে, এটা তো দেখানোর একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে তো আমার তো মনে হবে যে এর থেকে ডিডাকশন কি কি করতে পারি। সত্যি বলতে কি আমার 3-4টে ডিডাকশনের মনে হয়েছে। সেটা হলো যে এটার ফ্যাক্ট যে গতবার যে মার্জিনে জিতেছিল তার থেকে বেশি নাম বাদ গেছে, তাহলে এই নামগুলো মানে কি কোন নামগুলো বাদ গেছে? একটা তো ইতিমধ্যে আলোচনায় আসলো যে, এবং দেবাশিসবাবু বললেন যে মৃত ভোটার, অ্যাবসেন্টি ভোটার, স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার, এই ক্যাটাগরির ভোটারটা কিন্তু বাম আমলেও শাসক দল তার মেশিনারি দিয়ে ব্যবহার করে ভোট দিত, এবং তৃণমূল কংগ্রেস তো করেছে, সেটা দ্বিজেনবাবু মুখোপাধ্যায় উদাহরণটা তো আপনি দিলেন। কিন্তু তার বাইরেও আমি বলছি যে আপনি শুধু ডিস্ট্রিক্টের ফিগারগুলো ফেলুন, উত্তর 24 পরগনায় প্রায় উত্তর দিনাজপুরে 4 লাখ, মালদাতে প্রায় 5.5 লাখ, মুর্শিদাবাদের প্রায় 6.5 লাখ যে ভোটার ডিলিটেড হয়েছে। তার এইবার যদি আপনি শুধুমাত্র ভেরিফিকেশনের পরে, অ্যাডজুডিকেশনের পরে যাদের নাম বাদ গেছে সেই সংখ্যাটা শুধুমাত্র যদি আপনি এই 3টে জেলায় দেখুন, তাহলে একটা হিউজ পরিমাণে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বাদ গেছে। এটা জোরালোভাবে আমি বলতে চাই, কারণ আমি মানে এলাকা ধরে ধরে আমি দেখেছি যেগুলো মুসলিম এলাকার নাম। ফলে এই মুসলিম ভোটটা হলো তৃণমূল কংগ্রেসের গত নির্বাচনে 21-এর কনটেক্সটে যদি দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেস এখানে ঢেলে ভোট পেয়েছে মুসলিমদের। ফলে এই জায়গাতে বহু আসন আছে, মালদাতে বেশ কয়েকটা আসন আছে যে আসনগুলো, যেমন বৈষ্ণবনগর আপনি দেখালেন, বৈষ্ণবনগরে খুব অল্প ভোটে গতবার বিজেপি হেরেছিল। মুসলিম ভোটটার একটা অংশ যদি বাদ যায়, তারা যদি ভোট না দিতে পারে, তাহলে সেই সুযোগটা কিন্তু বিজেপির ঘাড়ে, মানে বিজেপির পক্ষে যাবে। ফলে এমন বেশ কিছু আসন তৈরি আছে, ম্যাথমেটিক্যালি বলছে যে বিজেপির পক্ষে, কিন্তু কেমিস্ট্রি একটা আছে, আমি বারবার বলছি যে শুভময়দার কথার প্রেক্ষিতে আমি কোনো বিরোধ না, একটু ক্ল্যারিফাই। একটা অমিত শাহজি যেটা বলেছেন, আপনি বললেন না উল্টো করে সাধারণ ভোটারকে বলেননি, ক্রিমিনালদের বলেছেন, সেটাও বলা উচিত বলে আমার মনে হয়। আপনিও সমর্থন করবেন, আপনিও নিশ্চয়ই সমর্থন করবেন। একটা প্রশ্ন আছে, ভারতের আইনের বোধহয় উল্টো করে এখনো নেই। এটা ভাষণের মধ্যে তিনি এই কথাটা বলে প্রমাণ করতে চেয়েছেন যে ক্রিমিনালদের ক্ষেত্রে 0 টলারেন্স। দ্বিতীয় হচ্ছে এই যে শুধু এখানে শান্তনদা, আমি একটু পুরনো রেফার করি, ভ্যালু জাজমেন্ট দিচ্ছি না। বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চের ওপর থেকে একবার নয় একাধিকবার, তারপরে পুরুলিয়াতে বসে আমারই একটা ইন্টারভিউতে তার ক্লারিফিকেশনও দিয়েছিলেন, বলেছিলেন যে এই রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে আমি তাদের মাথা ভেঙে দেবো, মাথা ভেঙে দেওয়া উচিত। আমি বলছি সেই নিয়েও তখন বিতর্ক হয়েছিল। আর দুটো পয়েন্ট যেটা উনি জাস্ট মোটরসাইকেল নিয়ে যেটা বলছেন না, এখানে মাননীয় দেবাশিস দা রয়েছেন, ওনার সময়ও কিন্তু মোটরসাইকেল নির্বাচনের সময় ব্যান করা হতো। ওনার সময় ব্যান সন্ত্রাস, এটা না। আর দুটো যেটা হচ্ছে নাম বাদ এসআইআর এর কারণে গেছে, ভোট দেওয়াটা মৌলিক অধিকার নয়, সুপ্রিম কোর্ট ক্লিয়ার করেছেন, এবং এরা তার ফলে নাগরিকত্ব হারাচ্ছেন। এটা সংবেদনশীল কেন? তুমি একজন পলিটিক্যাল পার্টি হিসেবে তোমার বাংলাদেশের মুসলমানদের ভোট বাদ যাবে, এটা চাই, তোমার ডিবেট চাই, তোমার সহনাগরিক ভোট দিতে পারবে না, এটা কোন ভালো কথা? তুমি সহনাগরিক ভোট দিতে পারবে না, তার লিগ্যাল রাইট দেখাচ্ছ। 90% 80% খুশি বাংলাদেশের মুসলমান দিতে পারবে না, মুসলমান নাম বাদ যাবে, বাংলাদেশের মুসলমান নাম বাদ যাবে। তোমরা রাজনীতির লোকে মুসলমান নাম বাদ যাবে, না না, আমি বলছি তোমার কিছু বলার প্রয়োজন আছে। একজন নাগরিকের নাম, একজন বৈধ নাগরিকের নাম বাদ যাবে না, হিন্দু হতে পারে বা মুসলমান বাদ না যায়, এটা পরিষ্কার কথা। 326 নম্বর
নম্বর ধারা আমার অধিকার দিয়েছে, ভোটাধিকার, এবং 324 নম্বর ধারা অনুযায়ী স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেটা ফেল করেছে বলে আদালত তার দায়িত্ব নিয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা এপিক নাম্বার দিয়ে দেখালাম। কিন্তু দাদা যে কথাটা স্যার বলছিলেন, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ ওই অঞ্চলে, তাহলে উত্তর 24 পরগনা নদিয়ায় কি হবে? ঠিক একই হবে। কারণ 77-এ যদি মোর দ্যান 30+ সিটস যদি দেখা যায় যে মতুয়াদের নাম বাদ গেছে, রাজবংশীদের নাম বাদ গেছে, সেটা কোথায় রিপ্রেজেন্টেশন করতে? ওই যে খুব কম গেছে। তাহলে সুব্রত বাবু ঠিক বলেছিলেন। যাব রাজাগোপালদার কাছে যাব, কিন্তু তার আগে এত বাদ দেয়া নিয়ে কথা হচ্ছে, দ্রুত আরেক সেট। বাঁকুড়ার বরজলা, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 3,269, আর এসআইআর এর নাম বাদ গেছে 13,825, বাঁকুড়ার বরজলা। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 3,803, এসআইআর এর নাম বাদ গেছে 32,600 জনের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব কেন্দ্র জয়ের ব্যবধান ছিল 3,746, আর এসআইআর এর নাম বাদ গেছে 34,269 জনে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ কেন্দ্র, যেখানে জয়ের ব্যবধান ছিল 3,556, আর এসআইআর এর নাম বাদ গেছে 45,960 জনের। পশ্চিম বর্ধমানের জামুরিয়া কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান 8,051 ছিল, আর এসআইআর এর নাম বাদ গেছে 40,708 জনের। পশ্চিম বর্ধমানের কুলটি কেন্দ্র, সেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল মাত্র 679, আর এসআইআর এর নাম বাদ গেছে 51,803 জনের। বীরভূমের সিউড়ি আসন, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 7,320, আর এসআইআর এর নাম বাদ গেছে 24,307 জনে। বীরভূমের নানুর, যেখানে জয়ের ব্যবধান ছিল 6,670, আর এসআইআর এর নাম বাদ গেছে 21,712 জনে। বীরভূমের সাঁইথিয়া কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 15,243, আর নাম বাদ গেছে 20,431 জনের। বীরভূমের ময়ূরেশ্বর কেন্দ্র, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 12,075, আর এসআইআর এর নাম বাদ গেছে 18,783 জনের। বীরভূমের রামপুরহাট, যেখানে জয়ের ব্যবধান ছিল 8,472, আর এসআইআর এর নাম বাদ গেছে 31,667 জনের। পুরুলিয়ার বাঘমন্ডি, যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 13,969, আর এসআইআর এর নাম বাদ গেছে 22,308 জনের। পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর, যেখানে জয়ের ব্যবধান ছিল 21,110, আর এসআইআর এর নাম বাদ গেছে 57,392 জনের। দেবাশিস দা, হ্যাঁ, আমার আরেকটা কথা বলা, সেটা হচ্ছে আগেকার দিনে ল অর্ডারের জন্য আমরা সেন্সিটিভিটি অফ বুথস তৈরি করতাম। আমার একটাই পরামর্শ থাকবে আমার ছোট ভাইয়ের মতো সিওর কাছে, যে এবার যে আপনি যে বাদের কথা বলছেন, সেটা যখন বুথ লেভেলে নিয়ে আসছে, একটা গ্রামের ভেতর একটা বুথ রয়েছে, সেখানে যদি এতগুলো লোক ক্ষোভের সৃষ্টি করে, সেখানে কিন্তু একটা সাংঘাতিক হতে পারে। সুতরাং সেন্সিটিভিটি অ্যানালিসিস করার যে ম্যাট্রিক্সটা আছে, একটা ম্যাট্রিক্স আছে যে অতীতের ইলেকশন কি আছে, ওখানে দুষ্কৃতি কত আছে ইত্যাদি, সেখানে নাম্বার অফ ডিলিশনস এটাকে যেন অবশ্যই নেন, নইলে কিন্তু ভোটের দিন মুশকিল হতে পারে। একদম। আমি রাজাগোপালদার কাছে যাব, তার আগে একটা প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে আশঙ্কার কথা হচ্ছে না, অশান্তির আশঙ্কা, আরও বড় কিছুর আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। একটা টাইম লাইনও দিয়েছেন ডেরেক ওব্রায়ান, সেটা হচ্ছে 150 ঘন্টা। গতকাল বলছেন 150 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে গুরুতর কোনো পরিকল্পনা আছে, কি বলেছেন দেখাবো, এবং সেই নিয়ে প্রশ্নে আসবো রাজাগোপালদার কাছে। অত্যন্ত আশঙ্কার কথা, কিন্তু তা নিয়েও, ওই আশঙ্কাটা নিয়েও প্রশ্ন আছে বই কি। দেখুন, 150 hours. Some serious action has been planned before phase 2 of the polls. মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গের মানুষ। তার আগে এখন জল্পনার কেন্দ্রে 150 ঘন্টা, জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। A meeting has been called by the Home Minister of India in respect to Bengal. CBI head, ED head, NIA head. In the next 150 hours, some devious action has been planned. From Delhi, we learn
this will probably happen somewhere in the districts of South Bengal, where the BJP are a big zero. South 24 Pargona, North 24 Pargona, Calcutta, হাওড়া, হুগলি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এখন এটা হচ্ছে সম্পূর্ণভাবে হেরে যাওয়ার আতঙ্ক থেকে এইসব কথা বলছেন। আমরা ইলেকশন কমিশনের কাছে প্রথম দিন থেকে একটা দাবি জানিয়ে এসেছি যে পশ্চিমবঙ্গের ভোটকে অবাধ করতে হবে। এবার ভোট যদি অবাধ হয় তাহলে তো তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। এখন মমতাজি চিৎকার করছেন কারণ তিনি মনে করছেন বা শঙ্কা করছেন যে এখন table is turning. Which side of the table you are? And we think in Bengal, BJP and TMC are on the same side, on the same boat. ঢাক ঢাক গুড়গুড়, খোলসা করছেন না কেউই, কিন্তু দাবি পাল্টা দাবি চলছে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এর দুটো তুলনা রাখবো। একটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতো যে আগামী 48 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, আর একটা তো ফিল্মি উদাহরণ দিতে হবে যে 70 মিনিট হয় তোমারে পাস, চক দে ইন্ডিয়া ছবিতে শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপটার কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। ফাইনাল ম্যাচের আগে টিমকে 70 মিনিটের কথা বলেছিলেন পর্দার কবির খান। আর 1.5 দিন পরেই বিধানসভার ফাইনাল ম্যাচ। তার আগে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের মুখে উঠে এলো, আপনারা দেখলেন খানিকক্ষণ আগে, 150 ঘন্টার কথা। ওই আরেকটা ফিল্ম ছিল 36 ঘন্টে, প্রায় সেই রকম রাজকুমারের বিখ্যাত ছবি। ভোটের আগে যখন তৃণমূল কংগ্রেস 800 জন নেতা, বিধায়ক এবং কাউন্সিলরকে তাদের গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা করে হাইকোর্টে মামলা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তখন ডেরেক ওব্রায়েন বলছেন সেই একই দিনে যে তাদের কাছে নির্ভরযোগ্য খবর আছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নিয়ে একটা বৈঠক ডেকেছেন, সেখানে সিবিআইয়ের প্রধান, ইডির প্রধান আর এনআইএর প্রধান রয়েছেন। এই 3 জনকে নিয়ে উনি বৈঠক ডেকেছেন। পরবর্তী 150 ঘন্টায় অত্যন্ত গুরুতর কিছু পরিকল্পনা করা হয়েছে। আর বিজেপি বলছে যে তৃণমূলই ভোট ভণ্ডুল করার জন্য দাঙ্গা লাগিয়ে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করেছে। আমার পরবর্তী বক্তা হিসেবে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন থাকবে, ডেরেক যা বলছেন একেবারে থ্রিলারের মতো শোনাচ্ছে, কিন্তু এর সঙ্গে তো প্রমাণ কিছু দিতে হবে, নয়তো মনে হবে যে অকারণে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে, নাকি আজকাল ওই প্রমাণ দেওয়ার সব পক্ষের রাজনীতি থেকেই এসব জিনিস উঠে গেছে। আমি জানি না, রাজাগোপাল দা কি বলেন? সুমন, দেখো যে তৃণমূল যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এলো, তার প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু নির্বাচন কমিশন। ঠিক সমস্ত সময় কিন্তু নির্বাচন কমিশন এরা খারাপ করছে, এরা এসআইআরের নাম বাদ দিচ্ছে, এদের আমি নাম বাদ দিতে দেবো না, আমি না এর কিছু একটা কথা বলবো না, আপনারা একটা কথা বলবেন, এসব উনি বলেছেন। নির্বাচন কমিশন যেন একটা বড় শত্রু। আমরা দেখেছি অতীতে যেই নির্বাচন কমিশনার আসুক না কেন, সবাই মনে করতো মাঠের রেফারিটাকে সম্মান দিতে হয়, কেউ কিন্তু একটা কথাও বলেনি। তার ফলে অতীতের নির্বাচন সম্বন্ধে কেউ কি বাম কি ডান কি যে কোনো পক্ষই কিন্তু ঠিক আছে, কেউ কোনোদিন বিরাটভাবে কিন্তু আমরা কিন্তু নিন্দে করতে দেখিনি। এখন যখন দেখা যাচ্ছে নিন্দে শুরু হয়ে গেছে, যে যা পারছে 2-4টে কথা বলে দিচ্ছে, হয়রানি তো ঘটেছে, কি প্ল্যানিংয়ের যথেষ্ট অভাব আমরা দেখেছি। কিন্তু এই নির্বাচন কমিশন খেয়াল রাখতে হবে যে একটা বিরাট দায়িত্ব নিয়েছিল, অনেক প্ল্যানিংয়ের ত্রুটি ঘটেছে এখনও পর্যন্ত। দেখুন, কখনো কেউ বলতে পারে না যে 100% পিসফুল, 100% আমি নিউট্রাল, এগুলো ঘটে না। কেউ যদি এসব কথা বলে সে বাজে কথা বলে। ঠিক, কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগের প্রক্রিয়াটাও তো পাল্টেছে। সেই অনেক কিছু ঘটেছে। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখুন, এখন আমি যেটা বলতে চাইছিলাম যে তৃণমূল ওই নির্বাচন কমিশনের সঙ্গে লড়াইটা ছেড়ে দিয়ে যেই সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা কথাও বলেনি। সে বলেছে ঠিক আছে, বাদ বাকি কাজটা আমি করব। 142 নম্বর ধারা অনুযায়ী আমি কাজটা হাতে নিলাম। কাজটা হাতে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে ত্রুটিগুলো ছিল সেগুলো অনেকটা রক্ষা পেয়ে গেছে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বাঁচিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে কোনো সুরাহা পেল না। তাহলে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ে লাভ নেই। যখন দেখা গেল যে বিজেপি একটা হাওয়া তুলে ফেলেছে, কোনো সন্দেহ নেই এক শ্রেণীর মানুষের কাছে, শিক্ষিত হিন্দু সমাজের কাছে বিরাট হাওয়া তুলেছে, এটা মানতে বাধ্য। এখন যেভাবে ভিড় হচ্ছে, যে কেন্দ্রীয় নেতারা আসছেন, নরেন্দ্র মোদী বা অমিত শাহ, অন্য যেসব নেতা আসছেন, ব্যাপক ভিড় হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াগুলোকে দেখছি, আমিও গবেষণা করি,
দেশে বিদেশে বহু জায়গায় আমি সোশ্যাল মিডিয়ার নানান কাজকর্ম এগুলো দেখছিলাম, তাদের ভিউয়ারশিপ দেখছিলাম। যে ভিউয়ারে দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষে ভিউয়ার, যে সোশ্যাল মিডিয়াটা তৈরি হয়েছে খুব একটা ভিউয়ার নেই। যেখানে দেখা যাচ্ছে বিজেপির পক্ষে রয়েছে একটা ম্যাসিভ ভিউয়ারশিপ রয়েছে। ঠিক, কিন্তু সোশ্যাল মিডিয়া বড় কনফিউশন করতে গেলে ভুল করবেন। তার কারণটা বলছি সব দলের ক্ষেত্রে প্রযোজ্য, যে প্রত্যেকের এখন আইটি সেলের খেলা হয়। আইটি সেলের খেলা থাকলেও অনেক দেখুন, একটা ছোটখাটো অর্গানাইজেশন দিল সঙ্গে সঙ্গে বিশাল ভিড় হচ্ছে। এইগুলোকে আপনাকে ব্যারোমেট্রিক ইন্ডিকেটর দেখতেই হবে, উপায় কিছু থাকে না আমাদের কাছে। আমরা তো মানুষের মনে প্রবেশ করতে পারবো না কে কি ভাবছে, তার ফলে এই ইন্ডিকেটরগুলোকে আমরা ব্যবহার করি। এই ভোটে মানুষের ভিড়, সেন্ট্রাল মিটিং নয়, এগুলো তো এতে ঘটছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে ডেরেকের যে প্রশ্নটা আমাকে করলে, যে ডেরেক হঠাৎ বলে দিল 150 ঘন্টার মধ্যে আগে নানান কিছু ঘটবে। আরে বা প্রথম ফেজের তো 150 ঘন্টা অনেক দিন আগেই কেটে গেছে, 48 ঘন্টা বোধহয় বাকি নেই। সুতরাং 150 ঘন্টা প্রথম ফেজে তাহলে কিছু ঘটছে না। বোঝা যাচ্ছে প্রথম ফেজের ব্যাপারে তারা বুঝে গেছে যে এই ফেজে আমরা কিছু করতে পারবো না, অর্থাৎ ফার্স্ট ফেজে আমি হার স্বীকার করে ফেলছি। যে ধরনের তথ্য আসছে তাতে বোঝা যাচ্ছে ফার্স্ট ফেজে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে, এটাই খবর আসছে। এখন সেকেন্ড ফেজটা যদি বাঁচানো যায়, তার জন্য এরকম একটা যদি ন্যারেটিভ তৈরি করা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্ট যা কিছু করবে, কোনো নেতা বললেন মিলিটারি আসছে, নির্বাচন করার সময় নাকি মিলিটারি এসে হাজির। আমি জানি না এই তথ্য, কিন্তু এগুলো মানুষকে তো বোঝানো হচ্ছে। এই একটা ন্যারেটিভ তৈরি করা হলো 100-150 ঘন্টার মধ্যে এনআইএ, সিবিআই, ইডি যতগুলো সংগঠন আসছে সবাই নাকি মিটিং করে। না, আজকের দিনে একটা হাফ অন্ধকার ঘরে বসে আমি কল্পনা করছিলাম যে 3 জন ডিরেক্টরকে ডাকার প্রয়োজন আছে কি শান্ত নেই, তো আমি বলছি টেলিফোনে নির্দেশ দেওয়া যায়। মানে আজকের এই ন্যারেটিভ যদি তৈরি করা যায়, সবাই বসেছে, ওরা কিছু করছে, পশ্চিমবঙ্গ ছাড়া ওদের কাজ নেই, এইটা যদি বুঝিয়ে দেওয়া যায়। দেখো বাঙালিত্ব হারিয়ে যাচ্ছে, মাছ ভাত। এখন দেখুন বিজেপি নেতারা মাছ ভাতে আসবো, কিন্তু যাই বলুন একটা নেটফ্লিক্স ব্যাপার আছে, কিন্তু একটা ঘরে বসে 3 জন মাথাকে ডেকে ব্যাপারটা ইন্টারেস্টিং। আর সেই 3 জনের যেহেতু এই ব্যাপারটাকে যে 3 জন বসেছে কিনা, আমি সত্য কথা কি, আমি এটাকে ফ্যাক্ট বসেছে কি তারা আদৌ সংবাদ নেই, কবে বসে তারও খবর নেই, শুধু আমাদের বলছি কোনো খবর নেই। কিন্তু একটা কল্পনায় ভাসিয়ে দাও এরা বসছে, এরা এই করতে যাচ্ছে, এই অর্থাৎ বাংলাকে এরা শেষ করে ছাড়বে, বাঙালি অস্মিতা হারিয়ে যাবে। এইটা যদি বাজারে ছড়িয়ে দেওয়া যায় তবে বুঝি সেকেন্ড ফেজটা যদি বাঁচে, এইটাই বোধহয় লক্ষ্য। জানি না সফল হবে। আমি প্রদীপ্তর কাছে অবধারিত যাব, কিন্তু একটা জায়গা আমি দ্বিমত, সেটাও বলা দরকার। আমি না, দেখুন সোশ্যাল মিডিয়ার ভিউ আর ব্রিগেড বা কোনো জনসভার ভিড় দেখে কোনোদিন বাঁচিনি। তার কারণ যারা করতে গেছেন ভরাডুবি হয়েছে। 2011 সালের আগে বামফ্রন্টের সেই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ ভাবুন, সেই ভিড় বা তার পরবর্তী সময় একটার পর একটা ব্রিগেড উপচনো ভিড় তো আলটিমেটলি ভোটে রূপান্তরিত হয় না। আর সোশ্যাল মিডিয়া আরও মারাত্মক, তার কারণ এখানে সরাসরি রাজনৈতিক ইন্টারভেনশন থাকে। তার কারণ বিভিন্ন পলিটিক্যাল দল, কোনো একটি দল নয়, তাদের কিন্তু একেবারে ট্রেন্ড আইটি সেল, দে আর পেড ফর ট্রোলিং। তারা ট্রোল করার জন্য একটা বড় অংশ, এবং এই সার্ভে, যার ফলে দেখবেন আমি সার্ভে দেখাই কিন্তু কোনোদিন বলি না যে এই সার্ভেটা বিশ্বাস করুন, তার কারণ আমি তো জানি না যে কারা তাতে মত দিচ্ছেন। সুতরাং এখানে মানে উইথ আ পিঞ্চ অফ সল্ট আমি একটা দুটো কথা মানতে পারেন। ঠিক আছে, আমি একটা দুটো কথা বলি। যে ব্রিগেডে বামেদের যে মিটিং, সেন্ট্রালাইজ মিটিং, লোক ডাকা হয়, নানানভাবে লোক নিয়ে আসা হয়। এখন বিজেপির যে মিটিংগুলো আমি কথা বলছিলাম, সেখানে কি সেন্ট্রালাইজ কোনো মিটিং না, নানান জায়গায় মিটিং হয়েছে, বাইরে থেকে লোক আনা ভীষণ মুশকিল, একেবারে স্বতঃস্ফূর্ত মানুষ না হলে ওই ভিড়টা করতে পারে। এটা একটা দিক। না না ঠিক আছে, বিশ্বনাথ দেখেছেন যে ওনার বাড়ির তলা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। না না, আপনি দেখছেন আরএসএস সরাসরি আপনি গাড়িতে দেখতে পারেন, আপনি এটাও দেখছেন, আপনি এটাও দেখছেন। ঠিক আছে, আপনি দেখুন আরএসএস আপনি দেখুন চাকরি কি জানা যায়, আপনি কি দেখেছেন, কি দেখতে ভুল করেছেন, আমি লড়াইটা গবেষণার ক্ষেত্রে চেয়ার প্রফেসরের ভূমিকা কি, এটা স্যারেরা 3-4জন স্যার আছেন, চেয়ার প্রফেসর কাকে বলে সেটা স্যারেরা সবাই জানেন, আমাদের বলা হতো চেয়ার প্রফেসর হয়েও না। এখন মুশকিল হচ্ছে সোশ্যাল মিডিয়াকে যদি ইন্ডিকেটর ধরাই হয়, তোমরাও ধরো, আমি বলে দিই যদি ধরাই হয় তাহলে যে কেউ এখন পশ্চিমবঙ্গের দুটো দলের বড় নেতার ভিডিও দেখুক। আমি দুটো নেতা ধরে নিই, কে একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধরি, এখন তো ডিবেটটা সেদিকেই যাচ্ছে, আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরি, সুকান্ত মজুমদার ধরি, যে কেউ এই মুহূর্তে ওদের সোশ্যাল মিডিয়ায় চলে যাক, ভিউয়ার দেখুক 3 গুণ বেশি আমাদের দলের, এটা 1 নম্বর। আর 150 ঘন্টার মধ্যেই কিন্তু 48 ঘন্টা পরে, 48 ঘন্টার পরে 150 ঘন্টা যে ন্যারেটিভের কথা হচ্ছে সেটা আসলে চেয়ার প্রফেসরই কাজ মনে হচ্ছে। আমাকে একটু জাস্ট
আমি বলছি যে ডিরেক্ট সচেতনভাবে এইটা কিন্তু রাজনীতি প্রচারের কৌশল হিসাবে করেছে। এটা হলো প্রস্তুত নির্মাণ করা। প্রস্তুত নির্মাণ মানে কি, যে আমি আমার মতন করে এমন একটা মানে কনস্পিরেন্সি থিওরি আনলাম যে যদি কোনো ঘটনা ঘটে যায় সেই কনস্পিরেন্সি থিওরিটা লার্জারভাবে আমি অপোনেন্টের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো। ধরুন এই সময়টুকুর মধ্যে যদি এমন কিছু ঘটনা ঘটে সেটা পুরোপুরি আমি বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে পারবো, আমরা তো আগের থেকেই বলেছিলাম। ফলে এটা খুব ক্যালকুলেটিভলি উনি কিন্তু এই কাজটা করেছেন। এটাকে আমরা বলি কনস্পিরেন্সি থিওরি, আগাম বলিয়ে দেওয়া, মানে অপোনেন্টের উপর চাপ তৈরি করা। বক্তব্য একটা হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকে তো এত ডেটা আছে, আমি সকলকে অনুরোধ করবো একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে। আপনি একদিন সকালে উঠে 3-4টে সিপিএম এর জিনিসপত্র দেখবেন রাজাদা যেরকম বললেন আপনার মনে হবে সিপিআইএম সব আসন জিতে গেছে। তারপরের দিন সকালে উঠে বিজেপির 4-5টা নিজে যেচে দেখবেন মনে হবে বিজেপি জিতছে। পরের দিন আমার বক্তব্য হচ্ছে এগুলো পুশ করা হয়, এটা এআইও নয়, ডেটাগুলো দেখা হয় আমি কোনটা দেখছি এবং সেই ডেটাটা দেখে রেখে দিয়ে আপনাকে ওটাই পুশ করা হয়। ফলে আপনারা যদি একদিনের জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আলোচনা হচ্ছে না, প্রথমেই আমার বলা উচিত ছিল, প্রথমে বলতে পারিনি এই বিষয়টা। সেটা হচ্ছে কেন জানি মনে হচ্ছে যে সাজোয়া গাড়ি আসছে, হাল্লা, এটা কি শত্রু দেশের সেনাবাহিনী আসছে আমাদের দেশে? যেটা আতঙ্ক হয়ে রয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ঢুকে পড়ছে, চীনের সেনাবাহিনী ঢুকে পড়ছে, আরে ভারতের প্যারামিলিটারি ফোর্স আসছে যাতে শুভময়দারা ভালো করে নির্বাচনে অংশ নিতে পারেন, যাতে ওনার ভোট অন্য কেউ শাহজাহান বাহিনী এসে দিয়ে না যায়। ওই যে উনি মহাপুরুষ শৌকতের কথা বললেন, তারা যাতে জীবন তলায় গিয়ে অকারণে অশান্তি তৈরি করতে না পারে, তার জন্য আমাদের দেশেরই প্যারামিলিটারি আসছে, এটাকে স্বাগত জানানো উচিত। সাজোয়া গাড়ি আছে না। আরেকটা কথা, আরেকটা বলে সিপিএম প্রচন্ড চিন্তায়। কেন? কারণ চীনের বর্ডার ফাঁকা করে সাজোয়া গাড়ি চলে এসছে, এবার চীন বিশ্বনাথ দাস সঙ্গে দ্বিমত পোষণ করছি। এগুলো হচ্ছে হেরে যাওয়ার আগে একটা ভূমিকা তৈরি করতে হয় না? সিবিআই হারিয়ে দিল, এনআইএ হারিয়ে দিল, বিএসএফ হারিয়ে দিল, সেই দ্বিমত সেটা বলার জন্য আগে থেকে গ্রাউন্ড করতে হবে। কারণ ওনার দলনেত্রীর কাছে গিয়ে বলতে হবে কেন হেরে গেলাম। যেমন 2001-এ 4 তারিখে আমি চাইবো তুমি প্লিজ যদি আমার দলকে বলে দাও, আমি আর শান্তদা একসঙ্গে বসতে চাই এই জায়গাটায়, এই হেরে যাওয়ার কনটেক্সটে। নিশ্চিত থাকো তোমার ফোন না অফ থাকে, এটা তোমায় বোঝা, তোমার ফোনটা যেন অফ না থাকে প্লিজ। আমি তোমার সঙ্গে বসতে চাই, নিশ্চিত থাকো তোমাদের আগের থেকে আসন কমছে, এটা একটা দিক। কিন্তু সাজোয়া গাড়ি নিয়ে যখন আসছে না, আমি বলছি যে কিছুক্ষণ আগে যেটা স্যারেরা বলছিলেন যে ভরসা আর ভয়ের ভোট কিনা, ভরসাটা তো যোগাবে কে? ইলেকশন কমিশন। ভরসা যদি ভয় দিয়ে যোগাতে হয় তাহলে সেই ভরসায় সমস্যা আছে, যেখানে আমার সন্দেহ হবে যে একজন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, একজন অধ্যাপক শুভমান মৈত্র, এদের নাম থাকবে তো ভোটের ভোটার কার্ডে এদের নাম আছে কিনা? বীরভূমে যে নেতা মানে কুচি কুচি করে কাটার কথা বলে, এটা কি ভরসা না ভয়? না, যে নেতা ঘর থেকে গলা আলাদা করে দিতে বলে তার থেকে কাটার ব্যাপারটা কি? কথাটা আসছে দেবাশিস বাবুর সময় সম্ভবত 2006, আমি নিজে তখন পুরুলিয়ার বান্দোয়ানের দায়িত্বে ছিলাম। মাওবাদী হামলার সময় অ্যান্টি মাইন গাড়ি আপনারা প্রচুর ইউজ করেছেন ওখানে, হেলিকপ্টার সেটা তো ভরসার জন্যই ছিল, মানুষকে ভয় দেখানোর জন্য ছিল। মানুষের তাদের ভাগ্যের সঙ্গে আমাদের ভোট যুক্ত, এবং কে ভাগ্য ফেরাবে সেটা প্রত্যেক নির্বাচনে ভোটের ইস্যু হয়, কিন্তু তাদের ভাগ্য আর ফেরে না। সেই তারাই এবার ফিরছেন একেবারে ভোট দিতে। তারা হচ্ছেন পরিযায়ী শ্রমিক। দুমুঠো রোজগারের জন্য ভিন রাজ্যে গিয়ে থাকেন যে মানুষগুলো, ভোট দেওয়ার জন্য তারা ফিরছেন তাদের ভিটেতে। যথারীতি এই পরিযায়ী শ্রমিকদের নিয়েও রাজনৈতিক তাল ঠোকাঠুকি একেবারে চরমে উঠেছে। তাদের নিয়ে রাজনীতির কুশীলবরা কি বলছেন আর তারা নিজেরা কি বলছেন একেবারে পরপর রাখবো আপনাদের সামনে। দেখুন, আসলাম ওই ইলেকশনের জন্য, ভোট তো দিতেই হবে। রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র একদিন বাকি। এই আবহে স্টেশনে স্টেশনে দেখা গেল এই ছবি। ভিন রাজ্য থেকে অনেকেই ট্রেনে চেপে পশ্চিমবঙ্গমুখী। ভোট দিয়ে যাবো 23 তারিখ, আবার ফের যাবো। আমরা নাগরিক দেশের ভোট অবশ্যই দিতে হবে। আমাদের আর কি কাজ আছে? সরকার গঠন করা আর বাইরে গিয়ে কাজ করা, কাজ তো পশ্চিমবাংলায় পাবো না আমরা। কয়েক মাস আগে বিহারে বিধানসভা নির্বাচনের সময় দেখা গিয়েছিল এই ছবি। দেশের নানা প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকরা ঠাসাঠাসি করে ট্রেনে চেপে বিজেপি জোট শাসিত বিহারে ফিরছে। ভোট মিটতেই আবার কাজের জন্য নানা প্রান্তে ছড়িয়ে পড়ে তারা।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের আগেও সেই ছবি, ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফেরার ছবি। 71টা ট্রেন আসছে, পরিযায়ীদের শ্রমিকরা তাতে উঠছেন, সেই ট্রেনগুলো কলকাতায় আসবে, তারা কৈধৈ করে আসবে, মুখ্যমন্ত্রী উন্নয়নের কর্মযোগে সামিল হতে আসবে, একটু অনুরাগের ছোঁয়া দিয়ে তারা আবার তাদের দিকে চলে যাবে। আরো ট্রেনের সংখ্যা বাড়ছে, বাড়বে, আসছে সবাই। বিজেপি যখন এই ছবিতে উচ্ছ্বসিত, তখন এই ছবি নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন হাওড়ার হেভিওয়েট তৃণমূল নেতা অরূপ রায়। এরা পরিযায়ী শ্রমিক না অন্য রাজ্যের ভোটার, তাদেরকে এসে রিগিং করাবে সেটা আমি বলা মুশকিল। তা সুতরাং বললাম তো, বিজেপি যারা করে তারা ক্রিমিনাল ছাড়া কেউ বিজেপি করে না, যারা এদের দলের সঙ্গে যুক্ত প্রত্যেকে বর্ন ক্রিমিনাল। কার অভিযোগ সত্যি, কে মিথ্যে বলছেন, সবটাই ধোঁয়াশা। তবে রেল সূত্রে দাবি, ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। রেল সূত্রে খবর, এই ট্রেনগুলো সামার স্পেশাল হিসেবে চালানো হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।